আচ্ছা, হোমওয়ার্ক হয়েছে সবারই? প্রবলেম আছে কিছু? কত নাম্বার বলবে, একদম ইনিশিয়াল থেকে বলবে যত কম। আচ্ছা, আমি একটা কথা বলছি, 1 মিনিট, আমি একটা কথা বলছি। তোমরা যেহেতু সবাই একসঙ্গে থাকো, তাহলে কেউ যদি 7-এরটা পারলে, কেউ 9-এরটা পারলে না, তাহলে যে 7-এরটা পারলো সে 9-কে বোঝাবে, যাতে আমার কাছে কম সংখ্যক এমসিকিউ আসে। বোঝা গেল? পরের ক্লাসের থেকে জন্য বললাম, এই ক্লাসে যা হয়েছে হয়েছে, নেক্সট ক্লাসের থেকে বললাম যখন হোমওয়ার্ক যাবে তখন এইভাবে করবে, তাহলে আমার কাছে কম সংখ্যক এমসিকিউ আসবে, আমি কম সংখ্যকের উত্তর দেবো, তোমাদের সময়টা কম লাগবে। বোঝাতে পারলাম? আমি কি তোমাদের বোঝাতে পারলাম? অনেকগুলো কেউই পারোনি? বাহ, ঠিক আছে। বলো, সব থেকে কম সংখ্যক সংখ্যা দিয়ে বলো দেখি, আগে এগুলো সলভ করি, তারপরে এগোচ্ছি। 1-এরটা করে দিলাম এদের। প্রথমটা দেখো, বেশ, একজন কাউকে বলবে ক্লাসের আগে, তোমরা একটা ডিসকাস করে নেবে, এমসিকিউ যখন হোমওয়ার্ক থাকবে তখন ডিসকাস করে নেবে যে কোনগুলো আমরা দেবো স্যারকে। কেউ একজন বলবে, তো তাহলে তাকে দায়িত্ব দেবে যে কে কোনটা দেবে, তাহলে ও করবে কি, সবারটা বলে দেবে স্যার এই পারিনি, আমি সেটা তোমাদেরকে আনসার করে দেবো। বুঝতে পারলাম? তাহলে সবার আগে দেখো 1-এরটা, 67 দেওয়া আছে, 67টা সম্ভব নয় করানো। একটা আমি করে দিচ্ছি। হ্যাঁ বলো বলো, আরেকবার বলো। হ্যাঁ, 10,000 টাইমস, ঠিক উত্তর। এইটা ডিসকাশন করলে আমার কাছে আসে না। দেখো একবার ভালো করে ভেবে দেখো, যে অ্যাটমের রেডিয়াস কত আমরা জানি, ছোটবেলায় পড়েছি। কি হলো, লেখা পড়ছে না কেন? নি পেন নাকি, দেখি। দেখো, আমরা অ্যাটমের রেডিয়াস কত জানি, 10⁻⁻8 সেন্টিমিটার। নিউক্লিয়াসের রেডিয়াস কত জানি, 10⁻12 2। কি ব্যাপার, উপরে উপরে লেখা হচ্ছে কেন? দাঁড়াও, হ্যাঁ সোজা ভাবে রাখি। 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার মিনিমামটা ধরবে। তাহলে এই থেকে এই ডিফারেন্স কত হচ্ছে, দেখবে 10,000। বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন। স্যার আমরা বুঝতে পারিনি, আরেকবার বলেন। বলছি, একটা পরমাণুর রেডিয়াস কত, ব্যাসার্ধ কত, তোমরা জানো, এটা ছোটবেলার জিনিস, ছোটবেলায় পড়েছো, 10⁻⁸ সেন্টিমিটার। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, নিঃসন্দেহে তার থেকে অনেক ছোট, কারণ অ্যাটমের মধ্যেই নিউক্লিয়াস থাকে। তার ব্যাসার্ধ হচ্ছে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। এবার ধরতে হবে কোনটা, মিনিমামটা ধরবে, ম্যাক্সিমামটা ধরবে না। তাহলে মিনিমাম যদি আমি ধরি 10⁻8 আর 10⁻12 এর মধ্যে ডিফারেন্স কত, 10,000 টাইমস এর ডিফারেন্স। বুঝতে পারলাম? 10⁻8 কে যদি 10,000 দিয়ে গুণ করো, সরি 10⁻12 কে 10,000 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে, 10⁻8।
বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন, যোগীপুর থেকে আসুক তারপর তোদেরকে আমি বলছি। নেক্সট কোয়েশ্চেন কোনটা বলবে? ওই রিপ্লাই পাচ্ছি না যে ওদের। স্যার 3 নম্বরটা করে দেন তো। 3 নম্বর, প্রিন্ট আউটটা খুব বাজে করছে। 1, এটা তো বইয়ের কোশ্চেন। 1 atomic mass unit is about 1 atomic mass unit কেউ পেরেছি সেখানে? কি কি করে পারিসনি? এই তো বইয়ের কোশ্চেন। 1 দাঁড়া স্ক্রিনটা তুলে নি। 1 atomic mass unit মানে 1 AMU। 1 AMU সমান কত? 1.66 into 10 to the power minus 24 গ্রাম। ঠিক বললাম? তো যদি আমি গ্রাম বলি তাহলে এইটাকে আমি কি পাবো? কি বলেছে দেখ তো, কোশ্চেনটা একবার দেখ। কোশ্চেন বলছে 1 millionth of a gram। 1 million মানে কত? 10 to the power 6। তাহলে 10 to the power minus 6 into to the power 4 যদি করে দিই তাহলে হয় না? তাহলে কোনটা হবে দেখ, যেটা হবে সেটাই आंसर। 1 মিলিয়ন 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 অফ গ্রাম, চারটে আছে, সুন্দর হয়ে গেল। 1 মিলিয়ন মানে তো 6, 10 টু দি পাওয়ার 6, তো 10 টু দি পাওয়ার 6 তাকে আমি 4 টাইমস করলাম, তাহলে চলে আসছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোনটা করব? 10 আমি বলি তাহলে তোরা টাইম লাগাবি। আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? কত? বুঝতে পারলাম না কোনটা অ্যানসার হবে। যেটা ডি 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 4 বার মিলিয়ন হবে দেখো। 10 to the power minus 6 into 10 to the power minus 6 into 10 to the power minus 6 into 10 to the power minus 6 কত হলো? 10 to the power minus 24 যোগ করে দাও, তাহলে চারটে টাইমস 1 মিলিয়ন হলো। 1 মিলিয়ন মানে 10 to the power 6 এর পরে আসবে। এক থেকে 10 এর মধ্যে আর কোনটা? এক থেকে 10 এর মধ্যে আর তোদের কেউ আছে 1 থেকে 10 এর মধ্যে কোনটাও? বাহ, ভালো তো, ভালো ছেলে তোর। যত কম আটকেছে মানে তত খেটেছিস, এই হচ্ছে ব্যাপার। 11 থেকে 15 কারোর আছে? 15 পর্যন্ত বলা, তারপর আসছি। ওরা কি বলছে? কেউ বলছে একজন, মিউট অফ হলো। 11 থেকে 15 বলো, কে বলছো বলো, একটু জোরে বলো, আওয়াজ আসছে না। একবার তাদেরটা বলে। কত? 7 7 এর 1 থেকে 10 স্যার সাথেরটা which of these statements is not correct, তাই তো? কই গেল? সাথেরটা হবে 2 electron is the same orbital should have same এক মিনিট সাথে এই তো পেয়েছি। which of these statements is not correct? cathode rays can ionize gases, সুন্দর, ঠিক। বি বলছে 2 electrons in the same orbital should have same spin, এটাই তো ভুল করেছে, এটা आंसर হবে। বলছে একটা অরবিটালে দুটো ইলেকট্রনের সেম স্পিন কি থাকতে পারে? এটা পড়িয়েছি, অপোজিট স্পিন থাকে, কিন্তু এটা কিন্তু কোনোদিন ভাবে এটা হতে পারে না, এটা হতে পারে না।
দুইয়ের বি এর স্টেটমেন্ট এটা দিয়েছে কিন্তু এটা রং। আমরা জানি একই অরবিটালে দুটো ইলেকট্রন কখনোই সেম স্পিনে থাকবে না, সবসময় স্পিনটা আলাদা হতে হবে, একটা ক্লকওয়াইজ তো একটা অ্যান্টি ক্লকওয়াইজ। 11 থেকে 15, 11 থেকে 15 আচ্ছা, তোদের কি আছে 11 থেকে 15? তাহলে 16 থেকে 20, 16 থেকে 20 কারণ নেই। 21 থেকে কি বলছো, কি বলছো বলো? 16, আচ্ছা 16। এটা তো সোজা ছিল, এটা আমি করিয়েছি বাবু, বাবু এগুলো আমি ডিটেইলসে করিয়েছি, আমি পড়লামই না, তোরা সি বলে দিচ্ছিস। Which of the following sets of quantum number is not permissible, মানে কোনটা সঠিক নয়? তো দেখা যাক, হ্যাঁ বলো। সি এর উত্তর হবে 16টা। 16টা সি উত্তর হবে। তার কারণ দেখো আমরা পড়িয়েছি n কখনোই l এর সমান হতে পারে না, n সর্বদা n সর্বদা গ্রেটার দেন l হবে। এখানে দিয়ে দিয়েছে n equals to 3, l equals to 3, দুটোই সমান দিয়ে দিয়েছে, that's why this is wrong। 21 থেকে 25, 18টা পারেনি, ওই যে 18 এসছে, দাঁড়া 18 এসছে, ওরা এখনো 20 পর্যন্ত বলেনি। 18, 18 শুনতে পেলাম আমি, আর কিছু শুনতে পাইনি। কোনটা বলছে? 18, ঠিক আছে 18 আমি করাচ্ছি। বলছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন having a wavelength of 505 nanometer is in the red region of the visible spectrum. Converting this wavelength into centimeters else, তোমাকে ন্যানোমিটার থেকে শুধু সেন্টিমিটার করতে দিয়েছে, আর কিচ্ছু করতে দেয়নি। তো তুমি এটা পারবে না তোমরা যে ন্যানোমিটার থেকে সেন্টিমিটার, 1 ন্যানোমিটার সমান কত মিটার? সুন্দর উত্তর, 10 to the power -9 মিটার। তাহলে দিয়েছে কত আমার? 505 ন্যানোমিটার। এটা সমান আমরা লিখতে পারি 505 into 10 to the power -9 মিটার। আচ্ছা এটাকে আমাকে বলেছে সেন্টিমিটারে, তাহলে 505 into 10 to the power -9 মিটার থেকে সেন্টিমিটার সবাই পারো, কত হবে রে? 10 to the power -2 না +2? 10 to the power -2 না +2? +2, হ্যাঁ। তাহলে 505 into 10 to the power -7, এটা হলো সেন্টিমিটার। এটা যেটা দিয়েছে সেটা ডি কি করে হলো রে? 5.05 দিয়েছে তো, তাহলে এটা হয়ে যাবে যদি 5 দ্বারা 5.05 এ যদি করতে চাস তাহলে এটা 10 to the power -9 হতো। কোথাও আছে? তাহলে এটা প্রশ্নতে প্রিন্টিং এ ভুল হয়েছে, একটা 9 হতেই হবে। একটা 10 to the power -9 হতেই হবে। এটার आंसर হবে 5.05, বা এটা পয়েন্টটা ভুল করে পড়ে গেছে, সবগুলো 5 পয়েন্ট ছিল, এটা ডি এরটা মেবি 505 into 10 to the power -7 ছিল, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে 5.05 into 10 to the power -9 is the correct answer। ডি এরটা 9 করে নাও, বেশ। তারপরে 18 হলো, 21 থেকে 25 কারো আটকেছে? যারা ওরা কি বলছে? একুশেরটা দেখি তাহলে। 21 এটা বলছে লাইট has frequency of 5.45 into 10 to the power 14 hertz
কোনটা? 19 থেকে 25 কি বলছিস না বাবা? বসে শিখে আসো। আচ্ছা বেশ, 21 এর একটা প্রবলেম বলছে, 21 এরটা দেখি। স্যার ওরা বলছে 19 থেকে 25। 19 থেকে 25 সবগুলোই পারেনি? হ্যাঁ সবগুলো পারেনি তাই বলছে। কি বলিস, কি বলে ওরা? ঠিক আছে, তাহলে তো আর কিছু পড়াতেই পারবো না, এত আটকাচ্ছে কেন? 19 এটা দেখা যাক। সাবস্টেন্স দ্যাট হ্যাভ দ্য সেম ইলেকট্রনিক কনফিগারেশন আর, এটা আগের দিন পড়ানো হয়েছে, আগের ক্লাসে পড়ানো হয়েছে। আনসার ইজ যাদের যাদের ইলেকট্রন সমান থাকে তাদেরকে আগের ক্লাসে নোটস দেখো, আগের ক্লাসের নোটসে বলা হয়েছে যাদের ইলেকট্রন সমান থাকে তাদেরকে আইসো ইলেকট্রনিক বলা হয়। আমি পড়িয়েছি, গতদিন ক্লাসে পড়িয়েছি। 19 গেল, এটা 20 দেখা যাক। An element has 3 naturally occurring isotopes with the following masses and abundances. একটা এটা, একটা এটা, একটা এটা। ক্যালকুলেট দ্য অ্যাটমিক ওয়েট। কি করে করেছিস বি? তুই তো বলছিস বি, কে বলছিস? ব্যাস, এখানে বন্ধ হয়ে গেল। তোরা যে উত্তর দিচ্ছিস 20টা বি, কি করে করেছিস আমাকে বল। जी कार से ये उसको जी के तो जीवन बात तो है ना প্রত্যেকটাকে যোগ কর, যেটা অ্যাবান্ডেন্স আছে 0 পয়েন্ট সামথিং, আর যেটা অ্যাটমিক এ বলে দিয়েছে, কি বলে দিয়েছে একটা এমই যেটা বলেছে, প্রত্যেকটাকে যোগ কর। যোগ করে কত আসছে দেখ, তার অ্যাভারেজ করে নেব। যোগ করে নে, তাহলেই হয়ে যাবে। অ্যাভারেজ করে দিয়েছে, 100 তে ডিভাইড করেই দিয়েছে, সুতরাং কোনো চাপ নেই, শুধু করে যা। যেমন ধর 27.977 ইনটু 0.9222 হলো, এটা একটা প্লাস। যে আমরা জানি যে অ্যাটমিক এমইউটা দিয়েছে তার পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স কত, তার বাস্তবে তাকে কততে পাওয়া যায় সেটাকে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ যদি করে তাহলে 100 তে ডিভাইড করতে হয়। এখানে পার্সেন্টেজটা 92% হওয়া উচিত ছিল, সেই জায়গায় করে দিয়েছে 0.922, তার মানে 100 দিয়ে ভাগ অলরেডি করে দিয়েছে ওরা। তাহলে আমাদেরকে আর 100 দিয়ে ভাগ করতে হবে না, আমরা ডিরেক্ট করে যাব, শুধু মাল্টিপ্লিকেশন 28.974 ইনটু 0.04, তারপরে যা আছে 0.0469 প্লাস, এটা একটা হলো প্লাস 29.974 ইনটু 0.0310, বাস তিনটেকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে যোগ করে দাও, আনসার চলে আসবে। 21 এটা light has frequency of 5.45 into 10 to the power 14 hertz. What is the its wavelength? Wavelength বের করতে হবে, এটা খুবই সোজা ছিল। lambda equals to c by, বাস। তাহলে c আমরা জানি, আচ্ছা 10 করে দিলাম, আর এটা কত বলেছে, হার্ট কত দিয়েছে, তাহলে হার্ট যে দিয়েছে তাহলে 8 করে দিই, এটা 8 করে দিই, আর এটা দিয়েছে ওরে হারিয়ে গেল যেন 5.45। হ্যাঁ বল, আগে আছে রেসিয়েটটা যেটা হবে সেটা আগের, এটা যেটা ক্যালকুলেশন করে আসবে সেটা आंसर হয়ে যাবে, এটাও তাই, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা आंसर হয়ে যাবে। এটাও আমরা পড়িয়েছি, তাহলে এগুলো কিন্তু সোজা সোজা ছিল, এত সোজা আটকালে হবে না কিন্তু। 22 এটা নিঃসন্দেহে করে দিতে হবে না, একই ফর্মুলায় চলবে। 21 এটা যা ফর্মুলায় চললো
22 একই ফর্মুলায় চলবে, শুধু অন্যটি জিনিসটা বের করতে বলেছে। এটার আনসারটা 6. ক্যালকুলেশন করে নেবে। 14 ঠিক আছে না বলে দেন আবার आंसर सॉरी आंसर ठीक है 6.7 ক্যালকুলেশনে যা আসবে তাই আনসার হবে। একই ক্যালকুলেশন তো, একই ফর্মুলা, ল্যামডা ইকুয়ালস টু সি বাই মিউ। এখানে চেয়েছিল ল্যামডা, এখানে চেয়েছে মনে হয় 22 এরটা ফ্রিকোয়েন্সি চেয়েছে, ওটা চেয়েছিল ল্যামডা, এটা চেয়েছে মিউ। কেউ কিছু বলছো? হ্যাঁ বলো। একুশের অ্যান্সার এসে 550 ন্যানোমিটার। যা আসছে তাই, তুমি যেটা করছো সেটা সঠিক। তুমি যদি কারেক্টেড ঠিক, তুমি যদি ঠিকঠাক করো ক্যালকুলেশন, ঠিক আসবে আনসার। আমি তো সবই করে দিলাম, শুধু ক্যালকুলেশনটা তোমাদের উপর ছেড়ে দিলাম। নেক্সট, ও ওরা তো 19 থেকে 25 সবগুলোই পারেনি বলছে। 23 এটা করে দিতে হবে। কি করে করেছিস বল? হ্যাঁ সুন্দর। আমি একবার পড়ে নি, বললাম যদি একবার। ডিটারমাইন দ্য এনার্জি অফ এ ফোটন দ্যাট হ্যাজ ওয়েভলেন্থ অফ 645। তাহলে ল্যামডা তোমাকে বলে দিয়েছে 645 ন্যানোমিটার, ঠিক? আচ্ছা, তোমাকে চেয়েছে কি? এনার্জি চেয়েছে। তুমি কি জানো? E ইকুয়ালস টু hc বাই ল্যামডা। h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আমরা পড়েছি, তার ভ্যালু পড়ে দিয়েছিলাম। c হচ্ছে লাইটের ভেলোসিটি, ল্যামডা তোমাকে বলে দিয়েছে। দ্যাটস অল। ক্যালকুলেশন কিচ্ছু নেই এটাতে, বুঝতে পারলাম? আমি প্রসেস গুলো বলে দিচ্ছি। ক্যালকুলেশনটা তুই যদি এই 1.5 ঘন্টার ক্লাস, এখন তো আবার ক্লাস কমে 1.5 ঘন্টা হয়ে গেছে, তোরা নিতে পারছিস না বলে, তো সেই 1.5 ঘন্টাতে যদি ক্যালকুলেশনও করে দিলাম, আর কিছু পড়াতে হবে না, এগোবেই না কিছু। তাহলে পুজোর পর, পুজোর জন্য আবার হোমওয়ার্ক দিয়ে দেবো। হ্যাঁ তো অবশ্যই। বাড়িতে বসে কি করবি? হ্যাঁ স্কুলে দিয়েছে, আর স্কুলে দিয়েছে সেই চ্যাপ্টার গুলো তো পড়বি, সেই চ্যাপ্টার গুলোর আমি এমসিকিউ দিয়ে দেবো। শোন শোন শোন, 1 ঘন্টা বাইরে ঘোরার থেকে 1 ঘন্টা পর অনেক কাটে দেবে। এই 2 বছর, এই 2 বছর, আমি তো বলছি না যে সারা জীবনের জন্য বলছি, বইয়ে শুধু এই 2 বছর ক্যারিয়ার বিল্ড হয়ে যাবে। আর এই 2 বছর যদি ভাবিস যে আমি ঘুরবো ফিরবো, তাহলে অবস্থা খারাপ। সে তো রিল্যাক্সেশনের জন্য তুই কর না, তো তুই তোর পড়াশোনার পদ্ধতি, তুই ছাড়া কেউ বেটার বুঝবে না, ঠিক কি না? তোর যদি মনে হয় যে আমি 3 ঘন্টা পড়লাম, আমার 8 ঘন্টা রিল্যাক্সেশন লাগবে, তো রিল্যাক্স কর। টিভি দেখ, বাড়ি থেকে টিভি দেখ 1 ঘন্টার জন্য, বা বন্ধুর সঙ্গে আড্ডা মার, 1 ঘন্টা মার, ফোনে মার, আড্ডা মার, ঠিক আছে? তারপরে আবার সেই আড্ডা মারার পরে আবার পড়তে বসে যা। দ্যাটস অল। তোর পড়ার পদ্ধতি তুই ছাড়া কেউ বেটার বুঝবে না। সুতরাং কিন্তু হ্যাঁ, আমি আমার এখন 1 ঘন্টা পড়লাম, আমার 4 ঘন্টা রিল্যাক্স দরকার, তাহলে তো কিছু করার নেই। তার থেকে ভালো ছিল আর্টস নিয়ে নিতে, কমার্স নিয়ে নিতে। আর্টসে না শেষে পড়ে মেকআপ দেওয়া যায়, সায়েন্সে কি শেষে পড়ে মেকআপ দেওয়া যায়? তার থেকে বড় ভুল ধারণা পৃথিবীতে আর নাই। চল 23 হলো। 24, a Newton has a velocity of, একটা নিউটন বলেছে, তার ভেলোসিটি বলে দিয়েছে 1.98 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক? ইটস ওয়েভলেন্থ, এটাও আমাকে করে দিতে হবে। একই ফর্মুলাতে যাচ্ছে কিন্তু ভি বলে দিয়েছে। তো কি জানা আছে? ল্যামডা ইকুয়ালস টু, না না, ল্যামডা ইকুয়ালস টু কি বলবো? হ্যাঁ, সি বাই বলা। কি বলছিস? আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি কি? আমরা জানি সি ইকুয়ালস টু ল্যামডা ইনটু মিউ, জানি। এবার এখানে ওকে ল্যামডা চাইছে, তাহলে সি বাই নিউ বসাবো না? তাহলে এমই কেন বলছিস? এবার দেখ এখানে দিয়েছে কিনা, মিউ তো দেয়নি। আচ্ছা, মিউ কিছু দেয়নি, পার সেকেন্ড বলে দিয়েছে।
আচ্ছা ভেলোসিটিটা বলে দিয়েছে শুধু, আর কিছু বলে দেয়নি, তাহলে আমাদের অন্য ফর্মুলা যেতে হবে। অন্য ফর্মুলা দিতে হবে। কি ফর্মুলা? ল্যামডা ইকুয়ালস টু h বাই m ইনটু v। নিউটনের মাস আমরা জানি, ইলেকট্রন প্রোটন নিউটন এগুলো ছোটবেলায় মুখস্থ করেছিস মাস। তাহলে মাস বসাবি, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ভ্যালু বসাবি, v তোকে দিয়েছে, ল্যামডা বেরিয়ে যাবে, ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। বোঝাতে পারছি? জঙ্গিপুর বোঝাতে পারছি? ওরা আজকে রিপ্লাই দেওয়াই বন্ধ করে দিল কেন? ওরা ভালো উত্তর দেয় রে, শুধু দূরে আছে বলে। তোরা আন্ডারএস্টিমেট করিস না ওরকম ভাবে। এইগুলো ভালো উত্তর দেয়। আমি বলছি কি কাউকে যে তোরা দিস না? আমি বলছি তোর থেকে বেটার উত্তর দেয় বলেছি? পাগলের গোলাপ বকে যাবে। তোরা অ্যাডভান্টেজে আছিস, তোরা সামনে আছিস, ওরা অত দূর থেকে উত্তর দিচ্ছে। আচ্ছা বেশ, 24, 16, 25 what is the wavelength ন্যানোমিটারে চেয়েছে of a photon absorbed when an electron of hydrogen atom undergoes a transition from 1 to 3? তাহলে ওয়েভলেন্থ চেয়েছে, তাই তো? এবার এনার্জি তো বলে দিয়েছে, তাহলে এইটা আমরা ফর্মুলা ইউজ করব। কি? নিউ বার ইকুয়ালস টু RH বিগ বার কনস্ট্যান্ট, তার ভ্যালু আমি পড়িয়েছি, ইনটু z স্কয়ার বাই 1 বাই n1 স্কয়ার মাইনাস n1 n2 বলে দিয়েছে। আচ্ছা হাইড্রোজেন বলে দিয়েছে, তাহলে n1 সমান কত? RH এর ভ্যালু আমরা জানি, বসিয়ে নেব। হাইড্রোজেন বলেছে এটা 1 স্কয়ার হয়ে গেল, n1 হচ্ছে 1 স্কয়ার আর n2 হচ্ছে 3 স্কয়ার, 1 2 3 বলেছে। ব্যাস, RH এর ভ্যালু জানি, নিউ বার পেয়ে যাব। আমরা জানি নিউ বার সমান 1 বাই ল্যামডা, তাকে উল্টে দেব। ল্যামডা ইকুয়ালস টু বের করে নেব, নিউ বার যে RH দিয়ে বের করে নিলাম, ল্যামডা ইকুয়ালস টু বের করে নেব। বুঝতে পারছি? নেক্সট 25 পর্যন্ত হলো। এবার 26 থেকে 30, 26 থেকে 30, 26 থেকে 30 কার কি প্রবলেম আছে বলবে? তোরা বলছিস 28, 26। হ্যাঁ বলো। 28 থেকে 30। 28 থেকে 30 সবগুলোই হয়নি? 27 থেকে 30। তোমরা দেখছি লটে বলছো, এত পারছো না কেন? সোজা সোজা ছিল কিন্তু, সব ক্লাসের মধ্যেই ছিল। এইগুলো সব ফর্মুলা ক্লাসে হয়েছে, কেন এতগুলো পারছো না? আস্তে, তোরা কথা কম বল। ওদেরকে আমি বলছি তো কথা কম বল, তোরা একটু পড়াশোনা করো। সব ক্লাসে হচ্ছে, ক্লাস নোটটাকে ফলো করো। এতগুলো আটকানো কিন্তু উচিত নয়, খুব ভালো জিনিস নয় কিন্তু। আজকে করিয়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম মনে রাখবে যে আমি আগে চেষ্টা করব, পারলাম না ভাববো, তার জন্য সময় দেব, সময় দিয়ে আমি প্রবলেমটা সলভ করব, চেষ্টা করব অন্তত। একদমই না পারলে তখন, কিন্তু এরকম লটে বলে দিও না। 27 থেকে 30 বলে দিচ্ছে। তোদের 26 বলছিস, তোরা 26 পারিস নি? আমি পড়ি দাদা বেশ। কনসিডার দ্য স্পিসিস, জিঙ্ক হচ্ছে 72, এস হচ্ছে 75, জি হচ্ছে 74। দ্য স্পিসিস হ্যাভ সেম নাম্বার অফ নিউট্রন। ঠিক বলেছিস। 27-এ আসি, দেখি কি বলছে এরা। What is the atomic weight of hypothetical element consisting of two isotopes, one with mass এত and one with mass এত? এক্ষুনি করে দিলাম, এক্ষুনি করে দিলাম আমি। 26-এর মতোই করে দিলাম। কিরকম ছিল? এখানে পার্সেন্টেজে বলে দিয়েছে, দেখবে ওখানে পার্সেন্টেজটাকে হাঁটিয়ে 100 দিয়ে ভাগ করে দিয়েছিল। তাহলে এটা হয়ে যাবে, কোনটা করছি আমি? 27। 27টা হয়ে যাবে 64.23 into 26 প্লাস হয়ে যাবে 65.32 into 74। 100 থেকে মাইনাস করে দিলাম,
ডিভাইডেড বাই টোটালটাকে ডিভাইডেড বাই করবো 100, কারণ এখানে পার্সেন্টেজ বলে দিয়েছিল, ওটাতে 0 পয়েন্ট সামথিং বলে দিয়েছে। 5.3 একই যা আসবে ক্যালকুলেশনে তাই অ্যান্সার হবে। Sir, 8 হবে। এসেছে যা তোর, আমি কি ক্যালকুলেশন করেছি? What? Capital what? বুঝতে পেরেছো? জঙ্গিপুরকে বলছি। বুঝতে পারোনি? দেখো বুঝতে পেরেছি। প্রথমটার পার্সেন্টেজ বলেছে 62 পয়েন্ট, প্রথমটার তোমার কি বলে দিয়েছে 27 অ্যাটমিক ওয়েট, হাইপোথেটিক্যাল একটা যার অ্যাটমিক মাস বলে দিয়েছে তোমার 64, সেটা কততে থাকবে সেটা বলেছে তোমার, পার্সেন্টেজ বলেছে তোমার 26% আছে পৃথিবীতে, তাহলে এটা 26% আছে। আর একটা অ্যাটমিক মাস বলেছে তোমাকে 65.32, আর একটা আইসোটোপ, যেটা পার্সেন্টেজ কততে থাকবে, এটা যদি 26% থাকে তাহলে এটা কত থাকবে 74, টোটালটা আমি 100 ধরে নিলাম, ডিভাইডেড বাই করে দেবো আমরা 100, তাহলে যেটা আসবে সেটা হয়ে গেল ওর অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট। বুঝতে পারলাম? নেক্সট 28, ন্যাচারালি অকারিং রুবিডিয়াম 85.47 consists of just two isotopes. One isotope consists of atom having atho and other is atho. What is the percentage of natural? Percentage চেয়েছে, তাহলে এটা ঠিক উল্টোটা চেয়েছে। আগেরটা যেমন তোমার 26 বলে দিয়েছিল, এইটা বলে দিয়েছিল, এটা 100 থেকে মাইনাস করেছিলাম, তাই তো? তাহলে এবার এখানে করব x ধরে নেবো, এটাকে 100 মাইনাস x ধরবো, তাহলে মিলে যাবে। তাহলে এখানে কি বলে দিয়েছে আমার, কোনটা ছিল 28, হ্যাঁ, তাহলে এটা বলে দিয়েছে তোমার 85.47 ইকুয়ালস টু কত বলেছে, একটা 84.912 ইনটু x প্লাস এটা কত বলেছে 86.901 ইনটু 100 মাইনাস x বাই 100। এক্সটা বার করে নেবে, যে এক্সটা বার করবে সেটা এটার পার্সেন্টেজ বেরিয়ে গেল, আর 100 মাইনাস x করে নেবে, এটার পার্সেন্টেজ বেরিয়ে যাবে, দুটো পার্সেন্টেজ আনসার দিয়ে দেবে। চেয়েছে কোনটা, হেভিয়ার আইসোটোপ, তাহলে হেভিয়ার কোনটা, যেটার ভারী, ভারী মানে চেয়েছে এইটার পার্সেন্টেজটা বের করতে চেয়েছে, তাহলে এটা x বার করবে, প্রথমে x বের করে কিন্তু 100 মাইনাস x করে নিয়ে আনসার হয়ে গেল। খুবই সোজা ছিল, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে চলছে। 29, which of the responses contain all the statements that are consistent with the Bohr theory of atom? তো বোর থিওরিকে কোনটা মানছে, তাই তো? An electron can remain in a particular orbit as long as it continuously absorbs radiation of a definite frequency. Acha, the lowest energy orbits are those closest to the nucleus. An electron can jump from K shell to the M shell by emitting radiation. প্রথমটা হচ্ছে না, K shell থেকে M shell এ জাম্প করছে মানে তো এনার্জি লাগবে, তাই না? তাহলে দ্বিতীয়টা ইজ দ্য রাইট আনসার। তাহলে অপশন বি 2 হচ্ছে, কারণ আমরা জানি যে লোয়েস্ট এনার্জি কোনটাকে বলবো না, যেটা নিউক্লিয়াসের কাছে আছে, সেজন্য এটা হচ্ছে রাইট আনসার। সুন্দর, তাহলে 29 এর বি। বুঝতে অসুবিধা থাকলে বলবে আমাকে, সঙ্গে সঙ্গে বলবে। 30-এ আসি, এইগুলো আটকাবে, এইগুলো আমারই খারাপ লাগছে যে এইগুলো আটকাচ্ছে। Which statement about the 4 quantum numbers which describes electrons in atoms is incorrect? স্যার এটা হবে স্যার বি L equals to 1 2 3 ... n plus x। সুন্দর উত্তর, বাহ, হ্যাঁ বি হচ্ছে রাইট আনসার।
কারণ ইনকারেক্ট কি, কারণ এল এর ভ্যালুটা কিন্তু n+1 করে দিয়েছে, n-1 হতে হতো, n এর থেকে বেশি হতে পারে। একই কনসেপ্ট চলছে, দেখো ভালো করে যদি প্যাটার্নটা খেয়াল করো, দেখো কয়েকটা কনসেপ্টের মধ্যে ঘুরছে ফিরছে, তাই নয় কি? তাহলে ওই জায়গায় কনসেপ্টটাকে যদি নিজেকে একটু পরিষ্কার রাখি, তাহলে একটাও আটকানোর উচিত নয় আমাদের। ঠিক আছে, আমাকে ডাকলো বেশ। 31 থেকে 35, 31 থেকে 35 বলো, 30 পর্যন্ত করে দিলাম। এটা প্রথম হোমওয়ার্ক বলে কিন্তু এত করে দিচ্ছি, চেষ্টা করবে নিজে করার। 5% আটকালো তুলে দেবে না স্যারের জন্য, চেষ্টা করবে নিজেকে একটু মানে পরিশ্রম করাও, মাথাটাকে একটু পরিশ্রম করাও। কোনটা বলছিস? হ্যাঁ স্ফেরিক্যাল তো এস অরবিটালই বলেছি। আচ্ছা 32টা 32 হবে। Which atomic orbital is spherical in shape? Obviously s orbital হতে হবে। এবার s এর মধ্যে এটাকে কোনটা কোথায় দিয়েছে? 2s দিয়েছে, that's all। 2s দিয়েছে বলে আমরা এটা s বলে দিলাম s orbital। আচ্ছা 32, the maximum number of electrons that can be accommodated that বলো 32 এর সেটটা হচ্ছে 14। 14, আচ্ছা দেখি, the maximum number of electrons that can be accommodated in a sharp shell for which L equals to 3, যদি L equals to 3 হয়, কোথায় গেল ওটাতে হবে। আর কেউ কিছু করেছো? একজন বললো 14, আর কেউ কিছু করেছো? কোনটা ছিল এটা? 32। হ্যাঁ আর কেউ করেছো? আর কেউ কিছু আনসার বলবে? আচ্ছা যে 14 বললো তাকে একটু ফোনটা দিন না, তাকে স্পিকারটা দিন না একটু। স্যার ভুলে গেছি স্যার, ওটা 32 হয়েছে। বলো 32 হয়েছে। যে 14 বলছে তাকে একটু স্পিকার নিয়ে কথা বলো, কেন 14 বলছো বলো একটু, আমি শুনবো। স্যার মিস্টেক হয়েছে ওটা। বলো 32 হয়েছে। কোথায় গেল আমার 32? হ্যাঁ বলো। L equals to 3 বলে দিয়েছে। হ্যাঁ তার মানে এ কোটা সুন্দর উত্তর, একদম। L equals to 3 মানে হচ্ছে এটা F orbital। F orbital এ কটা ইলেকট্রন থাকে? অরবিটালে 14টা ইলেকট্রন থাকে। সুন্দর উত্তর। তাহলে তোরা কি বলছিলিস? তোরা 32 বলেছিলিস। একটা গল্প ছিল জানিস তো, সেই কার দৌড়ানো ছিল না, একটা কচ্ছপের ছিল আর একটা খরগোশের। খরগোশ কি ওভার কনফিডেন্ট ছিল তো, হ্যাঁ, তারপরে কচ্ছপ জিতে গেল, তাই তো? তোরা হচ্ছিস তাই। যখনই কোশ্চেনটা আমি পড়ছি তখন থেকে তোরা 32 চিল্লাচ্ছিস, আমি ভাবছি 32-এরটা বলে আমাকে পড়তে বলছিস নাকি আনসার। তারপর আমি বুঝলাম তোরা আনসার বলছিস, আমি তখনই কিন্তু ওদের দিকে ছুটলাম যে ওরা কি বলছে দেখি। একজন 14 বললো, তাকে রিকোয়েস্ট করছি যে তুমি বলো কেন 14 বলছো, সে আবার বলছে সব ভুল করে হয়ে গেছে, ওটা 32 হয়, তোদের কথা শুনে। আচ্ছা বেশ, 33-এরটা কি আমাকে করে দিতে হবে? 33-এরটা চুপ কর, ওদেরকে বলতে দে, চুপ, আওয়াজ বন্ধ কর, তোরা ওদেরকে বলতে দে। 33D 10 2 10 3, ঠিক আছে ঠিক আছে। 34 আচ্ছা 35 থেকে 40 কারো আটকেছে? 35 to 40
sir. 35 to 40 তোরা বলছিস 38 ওদেরকে আসতে দে দাঁড়া ওরা একটু বেশি প্রবলেমই বলছে ওদেরকে আসতে দে হ্যাঁ আমি এক্ষুনি দেখলাম এরা বললো এরা বলছে 38 তোমরা কি এর মাঝে কিছু বলছো আটত্রিশের আনসার বলছো তার মানে 40 চুপ না ওদের কথাটা শুনতে হবে আমাকে 38-এ তুমি আনসার বলছো তার মানে 40 পর্যন্ত তোমাদের আর কারণ আটকায়নি বেশ তাহলে 38-এরটা ও ডি বলছে কেন ডি বলছে একটু বলো আমাকে A neutral atom of an element has 2 electrons in its first energy level, 8 in the second energy level, and 8 in the third energy level. This information does not necessarily tell us D, the number of neutrons in nucleus of the element. Anything about the element's chemical property. The atomic number of the element, the total number of element in sp orbitals. ঠিক আছে ডি आंसर সঠিক आंसर আর কোন তাহলে 41 to 45 41 to 45 কারো আটকেছে 41 to 45 আচ্ছা তোদের 41 to 45 কোনটা আছে আচ্ছা এদেরও কিছু হয়নি ওখান থেকে আমি উত্তর পেলাম না তাহলে 46 থেকে 50 46 থেকে 50 কারো আটকেছে 46 থেকে 50 কারো আটকেছে বেশ 51 থেকে 55 51 থেকে 55 কারো আটকেছে 49 আচ্ছা বেশ ট্রানজিশন অফ ইলেকট্রন ফ্রম n equals to 3 to n equals to 2 level result থ্রি থেকে 2 আসছে দেখো n equals to 3 থেকে মানে থার্ড 1 2 3 4 তাহলে 3 থেকে 2 এই ঝাপাচ্ছে কোন সিরিজ কোডটা অ্যাসেন থেকে বাবা মারবো টেনে এটা বামার সিরিজের আন্ডারে পড়বে বামার কি বলছে যে যেখান থেকে আসুক 2 তে আসলে কিন্তু বামার হয় আমরা পড়েছিলাম তাহলে বামার সিরিজ কোন রিজিয়নে পড়ে ভিজিবল বল তার आंसर কি হবে ভিজিবল তো নেই কিন্তু একটা তো কিছু আছে বল কোথায় 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 অপশন ডি কতটা আমি ভুলে গেছি দাদা 49 না 49 তাই তো হ্যাঁ কি আছে এক্স-রে স্পেকট্রাম এমিশন স্পেকট্রাম ব্যান্ড স্পেকট্রাম ইনফ্রারেড স্পেকট্রাম প্রথমেই হচ্ছে ইনফ্রারেড সম্ভব নয় কারণ কি ইনফ্রারেড কোথায় হয় ইনফ্রারেড আমরা দেখেছিলাম কোথায় হয় কোথায় হয় প্রথমেরটা কি বলেছিলাম লাইম্যানটা কি বলেছিলাম ইউভি রিজিয়ন বামারটা কি বলেছিলাম ভিজিবল তারপরের গুলো বলেছিলাম ইনফ্রারেড তাই তো ইনফ্রারেড নয় কনফার্ম বেশ এবার চলে আসে ব্যান্ড স্পেকট্রাম সবগুলোই তো ব্যান্ড স্পেকট্রাম তাই কাকে ইন্ডিভিজুয়ালি বলবো সবগুলোই তো ব্যান্ড স্পেকট্রা আমি পড়েছিলাম ব্যান্ড স্পেকট্রা আর কন্টিনিউয়াস স্পেকট্রা তো বলেছিলাম যে এই স্পেকট্রাম গুলো ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম গুলো কিন্তু সবগুলো কিন্তু কোয়ান্টাইজড সো দ্যাটস ওয়াই সেটা ব্যান্ড স্পেকট্রা তো সবই ব্যান্ড স্পেকট্রা এটাও আনসার করব না চলো এক্স রে বলবো না এখন কারণ এক্স রে হচ্ছে কে ক্যাপচার্ডে হয় কে ক্যাপচার্ড নয় এটা
তাহলে চলে আসছে আমাদের কি পড়ে থাকলো এমিশন স্পেকট্রাম অবভিয়াসলি, কারণ উপর থেকে নিচে ঝাঁপালে এনার্জি ছাড়বে, দ্যাটস ওয়াই এমিশন স্পেকট্রাম। বোঝা গেল? 51 থেকে 55 52 তোরা বলেছিস 52 বলো। আরেকবার বলেন স্যার। কোনটার কথা বলছো? 49 এরটা বলছো কি? দেখো 49 এর যদি হয় তাহলে একটা ইলেকট্রন থার্ড, এটাকে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট এবং থার্ড অরবিট বললাম এটাকে। তো থার্ড থেকে দুয়ে ঝাঁপাচ্ছে, থার্ড থেকে দুয়ে যদি ঝাঁপায় তাহলে সে কিছু এনার্জি ছাড়বে তো। হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসছে, উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি আসছে, তার মানে কিছু এনার্জি রিলিজ করবে। সেটাকে কি কি বলেছিলাম আমরা? এমিশন অফ এনার্জি। এইবার যে স্পেকট্রামটা পাবো তাকে কি বলেছিলাম? এমিশন স্পেকট্রা। আমি দুটো স্পেকট্রা পড়িয়েছিলাম, একটা পড়েছিলাম অ্যাবজর্পশন স্পেকট্রা আর একটা পড়েছিলাম এমিশন স্পেকট্রা। তো এবার যেহেতু এটা এনার্জি ছাড়ছে সুতরাং এমিশন স্পেকট্রা। বাকিগুলো হবে না, তার কারণ বাকিগুলো হবে না তার কারণগুলো কিন্তু বলেছে। দেখা দিস না ভাই, কি রে তোরা? 51 থেকে 55 কি করতে হবে? 52 How many orbits, orbitals and electrons are there in an atom having atomic weight 23 এবং atomic number 11? অরবিটটা বুঝতে পারছি না। How many orbits? দেখা যাক 52টা করছি, কেউ করলে বলে থাকবে, বলবে 52 তো বলেছে 11 অ্যাটমিক নাম্বার। ইলেকট্রনিক কনফিগারেশন করে নি, তাহলে অরবিট কত? এই দেখ এই সিধা একদম ইজি এটা দেখ। অরবিট 3, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, 3 और থার্ড অরবিট হলো। আচ্ছা, তারপর অরবিট হলো। অরবিটালস দেখা যাক। অরবিটালস এখানে কি রয়েছে? একটা, দুটো, তিনটে, যা যা এবার কি হলো? দাঁড়া, এটাকে ডিলিট করি। পিতে আছে কোটা? তিনটে বক্স, এসে আছে একটা। 1 2 3 4 5 6, তাই তো? তাহলে অরবিটালস হবে 12টা। 12 হলো, বেশ। এবার দেখা যাক আরেকটা কি চেয়েছে, অরবিটালস আর ইলেকট্রন। ইলেকট্রন অবভিয়াসলি 11টা আমাকে অ্যাটমিক নাম্বার বলে দিয়েছে, তাহলে 3 12 11 ইজ দ্য রাইট আনসার। 55 पे तो दान नहीं। 56 থেকে 60, 56 থেকে 60, থেকে 60 আছে কারো তোদের? তাহলে 61 থেকে 67, বেশ দেখি ওরা কি বলছে। 61 থেকে 67 বলো, যোগীপুরকে বলছি। 65 sir. 65. The energy of an electron in the first orbit He plus is এত,
the energy of the electron in the first orbit of hydrogen. The energy of H বলে দিয়েছে তোমাকে, তাই তো? তোমাকে বের করতে হবে এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন। তো হিলিয়ামের বলে দিয়েছে হাইড্রোজেনের বের করতে হবে ফার্স্ট অরবিটে। কি ফর্মুলা? En equals to EH into কি বললি রে, z স্কয়ার বাই n স্কয়ার না? এই ফর্মুলাটা আমি করেইছি, দেখো এনার্জি হিলিয়ামের বলে দিয়েছে, এটা বার করে নেবে, গল্প শেষ। So one electron. 1 mole electron মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন। How many moles of electrons weigh 1 kilogram? 67 করে দিতে হবে। কি করে করবি? 1 মোল সমান আমরা জানি 6.022 into 10 to the power 23, তাই তো? এত সংখ্যক। এবার এখানে ইলেকট্রন বলেছে, তাহলে এত সংখ্যক ইলেকট্রন। এবার বলেছে কতগুলো ইলেকট্রন আছে, হাউ মেনি মোলস অফ ইলেকট্রনস ওয়েট 1 কিলোগ্রাম, তাই তো? তাহলে এবার বলছে মাস অফ ইলেকট্রন বলে দিয়েছে। আচ্ছা অ্যাভোগাড্রোস নাম্বার তোরা জানিস 23 দিয়ে দিয়েছে, যাই হোক আমি 22 লিখেছি। তাহলে তোকে 1 কিলোগ্রাম কত মোল ইলেকট্রন হবে, তাহলে 1 মোলে হচ্ছে এত ইলেকট্রন ইনটু মাসটা করে দেব 9.1 into 10 to the power minus 31, তাহলে এটা 1 মোলের মাস এলো। যত গ্রাম এলো, হ্যাঁ কিলো গ্রাম কেন, কেজিতে আসবে তো। যত কেজি এলো, চেয়েছে তোর 1 কিলোগ্রাম, ধর x এসছে তোর x কেজি সমান 1 মোল, তাহলে 1 কেজি সমান কত হবে? 1 বাই x মোল। এবার শুধু এই ক্যালকুলেশনটা করে নে, যা আসবে তাই ক্যালকুলেশন। এই হলো আমাদের এমসিকিউ। নেক্সট এমসিকিউ দেবো আমি পিরিয়ডিক টেবিলের। কেন পুজোর পরে তো বাঁচবি না? না আমি বাঁচবো না। তো বাড়ির কাজ বললাম না আমি প্রথমেই, এত কনফিডেন্টে বলছিস আর তো মনে হয় ক্লাস হবে না, হয় তোরা বাঁচবি না নাহলে আমি বাঁচবো না। হ্যাঁ বাড়ির ক্লাসের জন্য। তাহলে পিরিয়ডিক টেবিলে আসি। আমাদের লাস্ট হেডিং কি ছিল বলতো? অর্থাৎ ইলেকট্রন আসক্তি। মনে পড়ছে? ওরা শুনতে পাচ্ছিল না, এখানে শেষ করে দিয়েছিলাম। তো ওদের জন্য আবার কিন্তু আমি ইলেকট্রন আসক্তি থেকেই শুরু করছি। জাস্ট আমাদের ইলেকট্রন আসক্তির ডেফিনেশনটা হয়েছে। তো ইলেকট্রন গেইন এনথালপি অর্থাৎ ইলেকট্রন আসক্তি কাকে বলে? তো ডেফিনেশন বলছি আমরা, সে আবার একই ভাবে নিষ্ক্রিয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, নিরবিচ্ছিন্ন অবস্থায়, নিরবিচ্ছিন্ন অবস্থায় এবং গ্যাসীয় অবস্থায় কোন একটা যদি পরমাণু হোক বা আয়নকে হোক, বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন তার যোজন কক্ষে প্রবেশ করালে যে পরিমাণে শক্তি নির্গত হয় তাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গেইন এনথালপি। তো আমরা জানি, আমরা বোরের থিওরিতে দেখেছিলাম যে বাইরে থেকে একটা ইলেকট্রন আনলে, তোরা কথা কম বলবি, বাইরে থেকে একটা ইলেকট্রনকে আনলে কোন একটা পার্টিকুলার অরবিট কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে। তার জন্য আমাদের কিন্তু একটা নেগেটিভ সাইন ছিল, কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে। কারণ কি ছিল? কারণ বাইরে ইলেকট্রনটা উচ্চ শক্তি সম্পন্ন থাকে, কোন একটা অরবিটে আসলে নিউক্লিয়াসের সঙ্গে সে অ্যাট্রাকশন পেয়ে যায়, এই আকর্ষণ বলের জন্য তার স্থায়িত্ব বেড়ে যায়। যদি তার স্থায়িত্ব বেড়ে যায় তাহলে অবভিয়াসলি একটা মানে অস্থায়ী জিনিস স্থায়িত্বতে যদি স্থায়ীভাবে আসে তাহলে কিছু পরিমাণ এনার্জি সে রিলিজ করবে, সেজন্য এনার্জি রিলিজ করছে। তাহলে এখান থেকে আমরা একটা জেনারেল কনসেপ্ট পেতে পারি, যেটা হচ্ছে ইলেকট্রন আসক্তিটা
জেনারেলি, আমি আবার বলছি কিন্তু জেনারেলি নেগেটিভ হবে। কিছু এনার্জি রিলিজ করছে, আমরা কেমিস্ট্রিতে জানি এনার্জি রিলিজ করা মানে কিছু একটা নেগেটিভ সাইন দিই আমরা। তো এই যে ঋণাত্মক সাইনটা দেব সেটা কিন্তু সাধারণত ক্ষেত্রে বলছি, কিন্তু তার মানে এক্সেপশন থাকবে। জেনারেলি কথাটা আসা মানে কিন্তু তাদের এক্সেপশন আছে, বুঝতে পারলাম? তো দেখা যাক, তো আমরা এটাকে ইকুয়েশন ওয়াইজ যদি আমি পুট করি তাহলে কি পাবো? এম বা এ করে দিই, এম মানে মেটাল ধরে নেবে। একে কি করলাম, একটা ইলেকট্রন দিলাম, তৈরি হলো কি এ মাইনাস, তার সঙ্গে কিছুটা এনার্জি ই এ, ইলেকট্রন আসক্তি, ঠিক ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্যানেট থাকবে। তো এইটাকে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বললাম। আশা করি বুঝতে পেরেছিস? তাহলে যদি তাই হয় তাহলে এইটাকে কি বলবো বলতো? Plus, plus. এটাকে E1 বলবো না, এটাকে ফার্স্ট ইলেকট্রন আসক্তি বলবো না, আর এটাকে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বলতে পারি না, যেমন আমরা আয়নাইজেশনে করেছিলাম, তাই নয় কি? বেশ, এবার বলতো, এবার দেখি তোদের কিরকম কনসেপ্ট বিল্ড আপ হয়েছে। ই এর নেগেটিভের ভ্যালু, ধর ই এর নেগেটিভ EA1 আমি একটু দিয়ে দিই, ধর EA1 ভ্যালু হচ্ছে -x, EA2 তার ভ্যালু হচ্ছে -y। এবার x আর y এর মধ্যে সম্পর্ক কি, গ্রেটার দেন না লেস দেন? ভালো করে বুঝবি, x আর y বলেছি শুধু, আর কিছু বলিনি। নেগেটিভ সাইন কিন্তু আমি ধরিনি এখানে। তুই বলছিস গ্রেটার দেন, যে x মাস্ট বি গ্রেটার দেন y, আর একজন বললো y মাস্ট বি গ্রেটার দেন x। আমি দুজনের কাছে রিজন জানতে চাই, কেন? কিছু বলা মানে তো তার একটা যুক্তি দেওয়া। আশা করি এতটাও বোকা নস তোরা যে অযৌক্তিক বলে দিবি বা মাথায় এলো বলে দিলাম আমি। বল দেখি, কেউ একজন বললি x গ্রেটার দেন y, সে কেন বললি? কেউ একজন বললি y গ্রেটার দেন x, সে কেন বললি? বা জঙ্গিপুর থেকে কিছু বলবে? এগুলো যা আলোচনা করছি সব কিন্তু জেনারেলি, কোন একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে করছি না কিন্তু, মাথায় রাখবি। উদাহরণ দিয়ে আসলে কিন্তু এটা ইন্ডিভিজুয়ালিজম চলে আসবে, স্পেসিফিক্যালি চলে আসবে। তো আমরা স্পেসিফিক্যালি আলোচনা করছি না এখনো পর্যন্ত, স্পেসিফিক্যালি এর পরে ঢুকবো আমরা। তো আগে জেনারেলি করছি। হ্যাঁ বল। লাস্ট ইলেকট্রন যখন এসে যোগ হবে, তখন প্রোটন বা ইলেকট্রনটা বেড়ে যাবে। সেকেন্ড ইলেকট্রন যখন এসে যোগ হবে তখন নিউক্লিয়াসের শক্তিটা কম হবে। নিউক্লিয়াসে কি শক্তি কম হবে? এরকম নিউক্লিয়াসে শক্তি বললে তো হবে না। ইয়েস, বলছে তার মানে আমরা যেটা শিখেছিলাম নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি, সেটা দিয়ে বললে সব থেকে বেস্ট হয় না? যখনই প্রথম একটা ইলেকট্রন এক্সট্রা এলো, নেগেটিভ চার্জ পেলো, সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের পজিটিভ চার্জ ডেনসিটি কি করলো? কমিয়ে দিল না? ইলেকট্রন বেড়ে গেল না? আগের ক্লাসে সুন্দর ডিসকাস হয়েছে এটা। নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি কি করলো? কমিয়ে দিল। তাহলে এখন কি যে নিউক্লিয়াসে যে প্রোটন আছে তার মধ্যে আমরা বলতে পারি এই যে এই সিচুয়েশনে নিউক্লিয়ার মানে স্পিসিসটার নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি কম। তারপর আবার একটা ইলেকট্রন আছে, ঠিক কি সেই বাপে অ্যাট্রাকশন করতে পারবে? পারবে না তো। তাহলে যে দ্বিতীয় ইলেকট্রনটা আসছে সে নিঃসন্দেহে খুব বেশি স্থায়িত্ব লাভ করবে না, ঠিক বললাম? যদি সে খুব বেশি স্থায়িত্ব লাভ না করে তাহলে খুব বেশি এনার্জি সে রিলিজ করবে না, ঠিক কি না? যদি খুব বেশি এনার্জি না রিলিজ করে তাহলে আমরা নেগেটিভে তার অল্প ম্যাগনিটিউড হবে, নেগেটিভের ম্যাগনিটিউড অল্প হবে। ধর আমি যদি একটা উদাহরণ দিই, এটা আমি উদাহরণ বলছি যে EA1 হচ্ছে -10 কিলো ক্যালোরি পার জুল, উদাহরণ দিচ্ছি কিন্তু এটাকে স্পেসিফিক নয়। কিন্তু EA1 হচ্ছে -10 কিলো ক্যালোরি পার জুল, তাহলে EA2 কি হবে? অবভিয়াসলি ম্যাগনিটিউড 10 এর থেকে কম হবে, মাইনাস ধরে না -6 কিলো ক্যালোরি পার মোল বা পার জুল, কেন বলছি কিলো ক্যালোরি পার মোল করে দেন, জুল তো হয় না, পার মোল হতে হয়। তো কিলো ক্যালোরি -10 কিলো ক্যালোরি পার মোল
আর এটার ক্ষেত্রে আমরা বললাম -6 কিলো ক্যালোরি পার মোল। কেন বললাম 6? কারণ খুব বেশি স্থায়িত্ব লাভ করছে না। তাহলে যদি ম্যাগনিটিউডের ক্ষেত্রে দেখি তাহলে 10 অবভিয়াসলি 6 থেকে বেশি, তাহলে আমরা বলতে পারি না x গ্রেটার দেন y, বলতে পারি কিনা? আবার যদি নেগেটিভের কাউন্টে আনিস তাহলে দেখবি যাবে -y ইজ গ্রেটার দেন -y x। দেখ তুই ভালো করে দেখ, এখানে কনফিউশনটা ম্যাক্সিমাম স্টুডেন্টের হবে। -6 অবভিয়াসলি গ্রেটার দেন -10, ঠিক কি না? তাহলে আমি কি বলতে পারি, আমরা এখানে তার কনফিউশনটাকে যাতে কমে যায়, কনফিউশনটা যাতে আমাদের না থাকে, সেজন্য আমরা মাইনাসটা ছেড়ে ভাবি, ঠিক? এবং আবার যদি আরেকটা ভাবে ভাবতে চাস তাহলে দেখবো যে -10 সে বেশি এনার্জি রিলিজ করলো, মাইনাসটাকে ছেড়ে ভাবছি কিন্তু সে বেশি এনার্জি রিলিজ করলো, আর এটা -6 মানে সে কম এনার্জি রিলিজ করলো। বুঝতে পেরেছি? তাহলে -10 তুই বলবি স্যার -10 তো মানে তো ছোট স্যার, সেটা তো কম হওয়া উচিত ছিল, কিন্তু আমি কি বললাম মাইনাসটা ছেড়ে ভাব, মাইনাসটা ছেড়ে ভাব। তাহলে 10 অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করেছে, মাইনাসটা কিসের জন্য? শুধুমাত্র সাইনটা বোঝাচ্ছে যে ও এনার্জি ছাড়ছে, যেটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি তো। তাহলে তাহলে যে হচ্ছে মাইনাসে বেশি, তার মানে সে কিন্তু বেশি এনার্জি রিলিজ করেছে, বুঝতে পারলাম? যে মাইনাসে কম, তার মানে সে কম এনার্জি রিলিজ করেছে, বুঝতে পারলাম? ঠিক, বেশ। তাহলে আমরা বলতে পারছি এখানে EA1 আর EA2 এর মধ্যে কে বেশি এনার্জি রিলিজ করেছে? EA1। তাহলে EA1 কিন্তু গ্রেটার দেন EA2 জেনারেলি। তাহলে EA1 মানে ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু বেশি হবে সেকেন্ড ইলেকট্রন গেইন এনথালপি থেকে, ঠিক বলতে পারলাম? ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু বেশি হবে সেকেন্ড ইলেকট্রন গেইন এনথালপি থেকে, ঠিক? জেনারেলি, সাধারণত। দেখ একটু যদি দেখিস তাহলে দেখবি যে আয়নাইজেশন এনার্জি কিন্তু ঠিক উল্টোটা ছিল। ভাব, আগের ক্লাসে হয়েছে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি জেনারেলি অলওয়েজ গ্রেটার দেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, লিখেছিলাম আমরা, এটা কিন্তু উল্টোটা হবে, ঠিক? চলে আসি ফ্যাক্টরস, তাহলে হেডিং হয়ে যাক সেখানে তো অলওয়েজ জেনারেল, জেনারেলি, কিন্তু জেনারেলি অলওয়েজ বলছি। ওয়ার্ডগুলো দেখিস, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন আসক্তি। চলে আসি, 1 নম্বর কি বলবো? সাইজ, একই ফ্যাক্টর থাকবে। 2 নম্বর নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি। জঙ্গি কুকুরকে বলছি, বুঝতে না পারলে বলবে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বুঝতে না পারলেই বলবে। 3 কি থাকবে? স্ক্রিনিং এফেক্ট, আগের দিন ডিসকাস হয়েছিল, মনে পড়ছে? 4 নম্বর কি বলবো? 4 নম্বর কি ছিল? ইলেকট্রনিক কনফিগারেশন। এবার আমার তোদের একটা কোশ্চেন, মানে ইলেকট্রনিক বিন্যাস। এবার আমার একটা কোশ্চেন হচ্ছে, তোরা বলতে পারবি ভেবে কার ইলেকট্রন আসক্তিটা পজিটিভ হবে? এতক্ষণ তো আমরা জেনারেলি বললাম নেগেটিভ, তাহলে এমন কেউ আছে যার ইলেকট্রন আসক্তিটা পজিটিভ? ঠিক বলেছিস, ওটা একটা স্পেসিফিক্যালি বললি। আর একটু বলতো, এটা খুবই সুন্দর বলেছিস, এটা মুখস্থ বলেছিস, রিজন বলতে পারবি নাইট্রোজেনের কেন? বেশ, আসলে স্যার নিয়মের মতই না পিরিয়ডিক টেবিল থেকে বল না, পিরিয়ডিক টেবিল পড়ছি আমরা, আয়ন টায়ন ধরিস না। ওই যেমন একটা নাইট্রোজেন বলেছে, খুব সুন্দর বলেছে, আনসার দিতে পারবি কি? কেন? আর একটা নাইট্রোজেনকে কত গভীরে ভাবতে গেলি, তার আগে তোদের সহজে এক্সাম্পল হাতের কাছে ছিল, ইনার্ট গ্যাস ইলেকট্রন নেবে না, ইনার্ট গ্যাস তো ফুলফিল আছে, তাহলে ইনার্ট গ্যাসকে আরেকটা বাইরে থেকে ইলেকট্রন নিতে চাইবে? বল,
তাহলে যদি না নিতে চায় তাহলে এনার্জি রিলিজ করবে কি করে? তাহলে যদি ওর আমাকে ইলেকট্রন আসক্তি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? পুশ করতে হবে, ইলেকট্রন ঢোকাতে হবে, কারণ ডেফিনেশনই তাই বলছে। ডেফিনেশন বা সংজ্ঞা তাই তো বলছে যে একটা ইলেকট্রনকে আসতে হবে, তাহলে তাকে নিতে হবে। তো যদি নেওয়া করাতে হয় তাহলে আমাকে এনার্জিটা অনেক বেশি দিতে হবে না? ও তো স্টেবল তো হবে না, ঠিক বললাম কি? তাহলে ইনার্ট গ্যাস হচ্ছে ফার্স্ট এক্সাম্পল যেটা আমাদের মাথায় রাখা উচিত, যাদের কিন্তু ইলেকট্রন আসক্তি পজিটিভ। বেশ, তো চলে আসি এবার আমরা এই ফ্যাক্টরস গুলোতে। প্রথম আমরা আলোচনা করব নাইট্রোজেনটাতে হাফ ফিল্ড আছে, নিতে চায় না ইলেকট্রন, কারণ আনস্টেবল হয়েছে না, সেজন্য ওকে ইলেকট্রন দিতে গেলে আমাকে অবভিয়াসলি একটু এনার্জি লাগবে। অবভিয়াসলি সবথেকে যদি পজিটিভ বেশি কার বেশি হয় তো ইনার্ট গ্যাস, বুঝতে পারলাম? বেশ, এবার চলে আসি সাইজের ক্ষেত্রে। এক একটা করে ফ্যাক্টর আলোচনা করছি এবার ইন্ডিভিজুয়াল। তো সাইজের সঙ্গে কি সম্পর্ক বলতো? সাইজ যদি ছোট হয়, ভালো করে শুনুন, সাইজ যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াসের সঙ্গে অ্যাট্রাকশনটা বেশি পাবে না? নিউক্লিয়াসের সঙ্গে নিউক্লিয়াস অল্প সাইজের মধ্যে, অল্প দূরত্বের মধ্যে নিউক্লিয়াসটাকে ভালো রকম ভাবে ইলেকট্রনটা যে আসবে তাকে অ্যাট্রাক্ট করতে পারবে। যত বেশি অ্যাট্রাকশন হবে তত কি হবে? তার স্টেবিলিটিটা বেড়ে যাবে, ওখানে স্থায়িত্বটা বেড়ে, মানে স্টেবিলিটি বাড়বে, স্টেবিলিটি অফ এন ইলেকট্রন বাড়বে, ব্যালেন্স ইলেকট্রন বাড়বে, যেটা আমি আনলাম। তাহলে অবভিয়াসলি আমি বলতে পারি যে বেশি এনার্জি রিলিজ করবে। তাহলে বেশি এনার্জি রিলিজ করা মানে ইলেকট্রন গেইন এনথালপি বেশি। তাহলে এইটা লেখো, smaller the size, higher will be the electron gain enthalpy. নোট কর, সাইজ হেডিং দে, নোট কর, হ্যাঁ নোট কর, smaller the size, higher will be the electron gain enthalpy. তাহলে সাইজেরটা আমরা বলতে পারলাম যে smaller the size, higher the electron gain enthalpy, এবং তার রিজনটা আমরা আলোচনা করলাম, ঠিক না? যে কেন হচ্ছে, আশা করি বোঝা গেছে। এবার চলে আসি আমরা নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটিতে। তো নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি মানে তার অ্যাট্রাকশন, বাইরে যে ইলেকট্রন, আর যদি নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি বেশি হয় তাহলে যে ভ্যালেন্স ইলেকট্রন বা বাইরের ইলেকট্রনটাকে আকর্ষণ করবেও বলছি। যদি নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি মানে কি, নিউক্লিয়াসের চার্জের ঘনত্ব, পজিটিভ চার্জের ঘনত্ব, সেই পজিটিভ চার্জের ঘনত্ব যদি বেশি হয় তাহলে বাইরের ইলেকট্রনকে আকর্ষণও বেশি করবে, তাই না? যত বেশি আকর্ষণ করবে তত কি হবে? স্টেবিলিটি বাড়বে ইলেকট্রনের, আর যত বেশি ইলেকট্রনটা স্টেবল হবে তত বেশি এনার্জি সে রিলিজ করবে। দ্যাটস অল। তাহলে আমরা কি জানলাম এখানে? নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটিতে কি জানলাম? হায়ার দ্য নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি, হায়ার উইল বি দ্য ইলেকট্রন গেইন এনথালপি। লিখে নেন, হায়ার দ্য, আমি লিখবো তাহলে প্রথম থেকে লিখি সাইজ থেকে। হ্যাঁ, তো সাইজটা আমরা কি জানলাম? smaller the size, higher will be the electron gain enthalpy. এবার নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটিতে কি জানলাম? Higher the nuclear positive charge density, পেজ উঠছে না কেন? এই তো উঠেছে। Higher the nuclear positive charge density, higher will be electron gain enthalpy, ঠিক বললাম? এবার দেখা যাক তারপর কি আছে আমাদের স্ক্রিনিং এফেক্ট।
তো স্ক্রিনিং এফেক্ট নিয়ে আগের দিন আমরা ডিসকাস করেছিলাম। স্ক্রিনিং এফেক্ট আবরণী প্রভাব বলেছিলাম, তাই না? যে আবরণী প্রভাব যদি বাড়ে তাহলে নিউক্লিয়াসের সঙ্গে যে যোজন কক্ষের ইলেকট্রন তার আকর্ষণটা কমে যায়, কারণ আবরণী প্রভাবে বেশি মাত্রার আকর্ষণটা কিন্তু নষ্ট করে দেয় ইনার শেলে থাকা অবস্থায়। ইনার শেলগুলোর পেনাল্টিমেট শেল শেষের ঠিক অরবিটাল, শেষের অরবিটের আগের অরবিটটা সব থেকে বেশি নষ্ট করে, তাই না? তো আমরা জানি যে আবরণী প্রভাব বাড়লে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতাটা, ভ্যালেন্স ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাটা কমে যায়। তাহলে আমরা বলতে পারি যদি আমাদের স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব বাড়ে তাহলে বাইরে থেকে যে আগত ইলেকট্রন তাকে আকর্ষণ করার ক্ষমতাটাও কমে যাবে। আকর্ষণ করার যদি ক্ষমতা কমে যায় তাহলে মানে কি হলো, সে কিন্তু ইলেকট্রনটা বেশি স্থায়িত্ব লাভ করলো না। যদি সে বেশি স্থায়িত্ব লাভ করলো না তাহলে কম পরিমাণের এনার্জি রিলিজ করবে। দ্যাটস অল। তাহলে আমরা কি স্টেটমেন্টে আনতে পারি যে স্ক্রিনিং এফেক্ট বাড়লে ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু কমে যায়, ঠিক কি না? তো লেখা যাক তাহলে লিখতে পারি আমরা higher the screening effect, lower will be the electron affinity, the electron gain enthalpy, ঠিক? কি বলছে? বেশ, বোঝাতে পারলাম এটা স্ক্রিনিং এফেক্ট। আমি নামাবো। জঙ্গিপুর একদম চুপ হয়ে গেছে, ওরা কি শুনতে পাচ্ছে না কিছু? মনে হচ্ছে শুনতে পাচ্ছে না, নাহলে এতটা ওরা নিশ্চুপ থাকে না। ও শুনতে পাচ্ছে? বাহ, বুঝতে পারছো? ঠিক আছে। তো এবার দেখা যাক স্ক্রিনিং এফেক্টটা বোঝাতে পারলাম। তাহলে লাস্ট পয়েন্টে চলে আসি, ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা প্রথমেই বলে দিয়েছি আমরা। ইলেকট্রনিক কনফিগারেশন, তো কেউ যদি হাফ ফিল্ড আছে অথবা ফুল ফিল্ড আছে তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গেইন এনথালপি খুবই কম, তাই না? কেউ যদি একটা ইলেকট্রন পেলে ফুল ফিল্ড হয়ে যায় বা হাফ ফিল্ড হয়ে যায় তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বেশি হবে। তাহলে আমাকে উত্তর দে, মারবো টেনে, এমন কথা বলিস না বোকার মতো। তো তাহলে আমাকে উত্তর দে সব থেকে বেশি কোন গ্রুপের ইলেকট্রন আসক্তি হবে? কোন একটা গ্রুপের কথা বলছি। 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপকে কি বলা হয়? হ্যালোজেন, তাই না? হ্যালোজেন গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে একটা ইলেকট্রন যদি দেওয়া হয় তাহলে কিন্তু সে ফুলফিলড অবস্থায় চলে আসে। তাহলে আমরা বলতে পারি যে হ্যালোজেনের কিন্তু সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি। সব থেকে কম ইলেকট্রন আসক্তি কার? ইনার্ট গ্যাস। শুধু কম না, তাকে দিতে হবে। আমরা জানি ইলেকট্রন আসক্তি এনার্জি শক্তি রিলিজ করে, আর ইনার্ট গ্যাসকে উল্টে আমাকে এনার্জি দিতে হবে। হ্যাঁ, তারপরে তো এবার আবার যদি দেখি, আমরা দেখলাম হ্যালোজেন সিরিজের সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি কে কে আছে? আমরা 3-4টে করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। তার মধ্যে সাইজের যদি অর্ডার বলি, সব থেকে বড় সাইজ কে? আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে
তাহলে সেই অনুযায়ী যদি আমরা এই চারটে প্যাটার্নকে যদি ফলো করি, যে অর্ডারটা লেখালাম সেই অনুযায়ী যদি আমি বলতে চাই, তাহলে সব থেকে বেশি ফ্লোরিনের হওয়া উচিত ছিল না? যে চারটে পয়েন্ট আমরা লেখালাম, কি 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 করলাম না, সাইজ করলাম, নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি করলাম, স্ক্রিনিং এফেক্ট করলাম এবং ইলেকট্রনিক কনফিগারেশন করলাম। এই চারটের পয়েন্ট অনুযায়ী যদি আমি সাজাতে চাই, তাহলে সব থেকে বেশি হওয়া উচিত ছিল ফ্লোরিন। কিন্তু দুঃখের বিষয়, ফ্লোরিন না হয়ে কার সব থেকে বেশি হবে না, ক্লোরিনের। ক্লোরিনের সব থেকে বেশি হবে। তাহলে এই ধরনের এক্সেপশন আমি বলেছিলাম chemistry is a king of exception, but each and every exception has its own reason and right reason to explain. তো ক্লোরিনের হবে, কিন্তু কেন হবে সেটা একটু এক্সপ্লেন করা যাক। তো ফ্লোরিনের একটু ইলেকট্রনিক কনফিগারেশন লেখা যাক। ফ্লোরিন কি 1s2 2s2 2p 2p2 2p6 ফ্লোরিন। ছি 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 ছি। বাড়িতে যদি মগ টক কিছু আছে, জল ভর ডুবে পড়ে, তার বেশি এর থেকে বলবো না। ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন এই হচ্ছে। এবার আসি ক্লোরিন। ক্লোরিন ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p যাক 3p5। তো দেখ, এই দুটোর মধ্যে সাইজ কিন্তু ক্লোরিনের বেশি আছে। তো ফার্স্ট অরবিট এইটা, সেকেন্ড অরবিট এইটা। তো সেকেন্ড অরবিটে, ফার্স্ট অরবিটে দুটো ইলেকট্রন থাকে আমরা জানি। সেকেন্ড অরবিটে কটা ইলেকট্রন থাকে রে? 8টা ইলেকট্রন। তাহলে 8টা ইলেকট্রন, কিন্তু সেকেন্ড অরবিটের সাইজটা খুব একটা থার্ড অরবিটের মতো তো বড় নয়, তাহলে সাইজটা ছোট। সেখানে 8খানা ইলেকট্রন বর্তমান। 8খানা ইলেকট্রনের মধ্যে একটার সঙ্গে আরেকটার ইলেকট্রনের দূরত্ব খুব বেশি হবে না আশা করি। খুব বেশি যদি না হয়, আমরা জানি একটা কথা, সেম চার্জেস রিপেল ইচ আদার, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। অর্থাৎ একই ধরনের যদি চার্জ হয়, তাহলে একে অপরকে বিকর্ষণ করে। একই ধরনের চার্জ আকর্ষণ করবে কি? তাহলে বিকর্ষণ করবে। যদি অপোজিট ধরনের চার্জ হয় বা বিপরীত চার্জ হয়, তাহলে একে অপরকে আকর্ষণ করবে। তাহলে খুব ছোট জায়গায় 8টা ইলেকট্রন খুব শান্তিভাবে থাকবে। সবাই থাকে কি চার্জ? নেগেটিভ চার্জ। 8টা ইলেকট্রনের নেগেটিভ চার্জ। তাহলে এটা বলা হয় ইন্টার ইলেকট্রনিক রিপালশন। তাহলে অলরেডি ইন্টার ইলেকট্রনিক রিপালশন মানে আন্তঃ ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ। ঠিক, ইন্টার ইলেকট্রনিক রিপালশনস অলরেডি এক্সিস্ট করছে এখানে। প্লাস আবার একটা ইলেকট্রন আছে, প্লাস আবার একটা ইলেকট্রন আছে, তাহলে অলরেডি আরো বেশি রিপালশনসটা করবে না? আচ্ছা, অ্যাট্রাকশনে যদি স্টেবল হয়, আমরা বললাম একটু আগে, অ্যাট্রাকশনে যদি স্টেবল হয়, তাহলে রিপালশনে কি হবে? আনস্টেবল হবে না? অস্থায়ী হবে। তো যদি আকর্ষণে স্থায়ী হয়, তাহলে বিকর্ষণে নিঃসন্দেহে অস্থায়ী হবে। তাহলে আনস্টেবল যদি হয়, তাহলে খুব বেশি এনার্জি তো রিলিজ করবে না, ঠিক কিনা? পরেরটা আবার চলে আসি থার্ড অরবিটের গল্পতে। তাহলে এটা গেল ফ্লোরিনের গল্প। এবার আসছি ক্লোরিনের গল্পে। বেশ, ক্লোরিনের গল্পতে আসছি। ক্লোরিনটা কিন্তু একটু সাইজ বড়। তাহলে যেখানে ইলেকট্রন গুলো যে কটা আছে, হ্যাঁ, সেটা কিন্তু একটু দূরে দূরে থাকবে, সাইজটা যেহেতু বড়। তো দূরে যদি থাকে, তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন কম এর ক্ষেত্রে। ঠিক, আবার সাইজটা খুব বেশি বড় নয়, নিউক্লিয়াস আকর্ষণ করতে পারছে। হ্যাঁ, তো সেই জন্য কি হচ্ছে, ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা কম হওয়ার জন্য যে এক্সট্রা ইলেকট্রন আনছি আমি, সেই এক্সট্রা ইলেকট্রনটা কিন্তু খুব বেশি রিপালশনে পড়ছে না, এবং নিউক্লিয়াসের সঙ্গে একটা অ্যাট্রাকশন এক্সিস্ট করছে। সেই অ্যাট্রাকশনের জন্য স্টেবিলিটি বেশি হচ্ছে। আর ইলেকট্রনটা স্টেবিলিটি যদি বেশি হয়, সে বেশি পরিমাণে এনার্জি ছাড়বে কি না? সে যদি বেশি পরিমাণে এনার্জি ছাড়ে, তাহলে আমরা বলতে পারি না ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। তারপর থেকে কিন্তু আবার নর্মাল রুটিনে চলে আসবে। তাহলে সব থেকে বেশি কার ইলেকট্রন অ্যাফিনিটি হলো এই চারটের মধ্যে? ক্লোরিন, Cl এর। তারপরে কার? ফ্লোরিন। তারপরে কার? ব্রোমিন। তারপরে কার? আয়োডিন। কারণ আয়োডিন নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, তার আকর্ষণ খুব কম আছে।
তারপরে যেমন হবে অ্যাস্টাটিন হবে, আমি 4টে নিয়েছি তাই। বেশ, তো আশা করি ইলেকট্রন গেইন এনথালপি বুঝতে পেরেছিস? কারোর কোনো অসুবিধা আছে? শিল্ডিং এফেক্টের জন্য এটা হচ্ছে না, শিল্ডিং এফেক্টের জন্য তো এটা হচ্ছে না, শিল্ডিং এফেক্ট আসেইনি আমি এখন এখানে। এটা কিসের জন্য আমি বললাম? নিউক্লিয়াসের সঙ্গে দূরত্ব বাড়ছে, আকর্ষণ কম হচ্ছে। শিল্ডিং এফেক্ট কখন আসবো? ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে আসবো, তাই না? ফোর্থ অরবিট থেকে কাউন্ট করবি, এটা বলেছিলাম আগের দিন কিন্তু আমি, যে ফোর্থ অরবিট থেকে শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট কাউন্ট করতে লাগবে। যেমন উদাহরণ যখন দিয়েছিলাম তখন দেখবি পটাশিয়াম আর কপার দিয়েছিলাম, পটাশিয়ামের দেখবি 4s1, কপারের ছিল কিন্তু 4s1। তাহলে আমি কাউন্ট কোথা থেকে করতে বলছি? ফোর্থ অরবিট থেকে, মনে পড়ছে? এবার অক্সিজেনের দেখ, অক্সিজেন একটা ঘটনা দেখ, এটা একটা এনার্জি ছাড়বে, E1 বললাম, ইলেকট্রন আসক্তি হলো তো। O মাইনাস কে যখন আবার ইলেকট্রন দিচ্ছিস, O2 মাইনাস হচ্ছে, তখন কিন্তু এটা E2, এটা কিন্তু আর প্লাস নেই। বলছে প্রথম ইলেকট্রন আসক্তির রিঅ্যাকশন অক্সিজেনের হচ্ছে এক্সোথার্মিক, মানে এনার্জি রিলিজ করছে। কিন্তু দ্বিতীয় স্টেপ বলছে, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, সব কিন্তু নোট ডাউন করবি, আমি যা বলছি নোট ডাউন করবি, এমসিকিউ এর সময় খুব কাজে লাগবে। শর্ট হ্যান্ডে লিখবি, পরে ফেয়ার করে নিবি, সেটাও ভালো, কিন্তু নোট ডাউন করবি। দ্বিতীয় যখন আসক্তি করছি, ইলেকট্রন আসক্তি করছি, তখন কিন্তু আমাকে এনার্জি দিতে হচ্ছে। রিজন কি? একটু আগে ডিসকাস করেছিলাম। প্রথমটা যখনই একটা ইলেকট্রন চলে এলো, তখনই এমনিতেই অক্সিজেন সেকেন্ড অরবিটে আছে। তার মধ্যে দেখ সেকেন্ড অরবিটে কটা ইলেকট্রন ছিল অক্সিজেনের? অক্সিজেন কত রে? 8 ছিল তো, মানে সেকেন্ড অরবিটে 6টা ইলেকট্রন ছিল। তারপরে একটা ইলেকট্রন আসলো, মানে সেকেন্ড অরবিটে কটা এলো? 7টা ইলেকট্রন। তারপরে যখন ইলেকট্রনটা ঢোকাচ্ছি, সেই ইন্টার ইলেকট্রনিক রিপালশন, ফ্লোরিনের কেস, তাই না? তখন কিন্তু ইন্টার ইলেকট্রনিক রিপালশনের জন্য ঢুকতে দিচ্ছে না, আমাকে এনার্জি দিয়ে ঢোকাতে হচ্ছে। বুঝতে পারলাম? কোশ্চেন কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব আসে, যে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপের মধ্যে ইলেকট্রনের এনার্জি ডিফারেন্স কি? একটা এনার্জি তৈরি করবে, মানে একটা এনার্জি রিলিজ করবে, আর একটা এনার্জি দিতে হবে। ক্লিয়ার? তো এই হলো আমাদের ইলেকট্রন আসক্তি। এবার চলে আসি আমরা কিসে আসবো? আর একটাই টপিক আমাদের বাকি আছে, ইলেকট্রোনেগেটিভিটি। পিরিয়ডিক টেবিলে তো চলে আসি। ইলেকট্রন আসক্তি বই থেকে পড়বি, আরো পড়বি বই থেকে, এক্সাম্পলস গুলো অবশ্যই বই থেকে করবি। আমি মোটামুটি বুঝিয়ে দিলাম, তাই না? সবকিছু অ্যাঙ্গেল দিয়ে বুঝিয়ে দিলাম, এক্সাম্পল পর আটকালে আমি আছি। ঠিক, চলে আসি ইলেকট্রোনেগেটিভিটি। ছোটবেলা থেকে পড়ে আসছিস ইলেকট্রোনেগেটিভিটি, ক্লাস 9-10 তো খুবই পড়েছিস মনে হয়। তড়িৎ ঋণাত্মকতা ছিল না? বল কি জিনিস? খাই না মাথায় দেয়। তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস? জঙ্গিপুর কেউ কিছু বলবে? তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? দেখি এদের অনেকক্ষণ রেসপন্স দেয়নি কেউ। না না, শুনছে সব, দেখে এক্ষুনি অন হয়ে গেল। সমযোজী মহলে সমযোজী মহলে একটি বন্ধন অপর বন্ধনকে যে আকৃষ্ট করার যে ক্ষমতা না। আমি অর্ধেক কেটে কেটে শুনতে পেলাম, তবে মোটামুটি বুঝতে পারছি ঠিকঠাকই বলছো। আমি কেটে কেটে শুনতে পেলাম, বাট মনে হচ্ছে যেন ঠিকঠাকই বলছো। বেশ, ঠিক অনেকটাই বলেছো। আচ্ছা, মেয়েরা কি শুনছে না? মেয়েদের মধ্যে কোনো উত্তর পাচ্ছি না। বুঝতে পারছো? বাহ, ঠিক আছে, বেশ। শোনো, হ্যাঁ, ও যেমন ঠিকঠাকই বলছিল, হ্যাঁ, বলছিল যে সমযোজী যোগ, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো বলেছিল। সমযোজী যোগে একটা ধরে রাখ, সিম্পল একটা, যে দুটো এলিমেন্ট মানে মৌল মিলে একটা যৌগ করেছে, তো যৌগ তৈরি করতে মিনিমাম দুটো লাগবে, তাই না? তো সেই দুটো এলিমেন্ট হতে পারে সেম, হতে পারে আলাদা। তো দুটো মৌল মিলে একটা যৌগ করেছে, তো এই দুটো এলিমেন্টের মধ্যে কোনো একটা এলিমেন্ট সমযোজী বন্ধনের
ওই যে বন্ধনটা করেছে, যৌগ করতে গেলে একটা বন্ড তো করতে হবে, তো সেই বন্ডিং এ একটা বন্ডে কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন থাকবে। যদি বন্ডটা সমযোজী বন্ড হয় তাহলে ইলেকট্রন গুলো কোথায় থাকবে? মাঝখানে থাকবে দুটো ইলেকট্রন একসঙ্গে। তো ওই যে মাঝখানে দুটো ইলেকট্রন, ওই বন্ডের মাঝখানে যে দুটো ইলেকট্রন, তাকে কোনো একটা এলিমেন্ট যদি নিচের দিকে টানে, কার দিকে টানছে? টুয়ার্ডস ইটসেলফ, নিজের দিকে টানছে, সেই নিজের দিকে টানার ক্ষমতাটাকেই বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ফার্স্ট কন্ডিশন কি না কম্পাউন্ডে হয় ইলেকট্রোনেগেটিভিটি। সেকেন্ড কন্ডিশন কি? কম্পাউন্ডের মধ্যে থাকা ইলেকট্রন গুলোকে, বন্ডেড ইলেকট্রন গুলোকে, অবভিয়াসলি বন্ডেড ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, তাই তো? তাকে আমরা বলছি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মকতা। এবার এই তড়িৎ ঋণাত্মকতা কার উপর ডিপেন্ড করে? অবভিয়াসলি সাইজের উপরে ডিপেন্ড করে, ঠিক? তাহলে একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কিসের উপর ডিপেন্ড করছে? এক হচ্ছে সাইজ, আর 2 নম্বর হচ্ছে ইলেকট্রন ডেনসিটি। কি রকম? সাইজ যার যত ছোট হবে তার কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তাহলে কি লিখবো আমরা? lower the size, higher will be the electronegativity. Lower the size, higher will be electronegativity. যেমন ধর ফ্লোরিন আছে আর ক্লোরিন আছে, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ফ্লোরিন, ঠিক না? ঠিক। আবার থিওরিটিক্যালি যদি দেখি, নাইট্রোজেন আছে আর ক্লোরিন আছে, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? নাইট্রোজেনের। অলমোস্ট সমান, কিন্তু একটু হলেও আমরা কিন্তু থিওরিটিক্যালি যদি বলি, মানে ভ্যালু যদি বাইর করি, দুজনেরই একই, প্রায় একই থাকে, কিন্তু কেন শাটডাউন? ল্যাপটপে তো চার্জ আছে। ওরা কিন্তু শুনতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখে নি। ওরা পাচ্ছে, তোরা পাচ্ছিস না। তাহলে 5 মিনিটের আবার ব্রেক দেওয়া হলো। এখানকার প্রজেক্টরে শাটডাউন হওয়ার জন্য 5 মিনিটের ব্রেক দেওয়া হলো। তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ, প্রত্যেক দিনই ব্রেক দিতে হবে, ঠিক বলেছি। তোমরা শুনতে পাচ্ছো? জঙ্গিপুরকে বলছি, ওরা শুনতে পাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, এখানে প্রজেক্টর শাটডাউন হয়েছে, 5 মিনিটের জন্য ব্রেক, একটু বসো, আসছি। জানানো আছে, তারপর বলেন কি মানে আমি বুঝতে পারি ও কমিউনিকেট করে, ওর দৃষ্টিকোণটা আমরা দেখতে পাই। দৃষ্টিকোণ অনেকদিনই না, পুরো দৃষ্টিকোণ দেখবে। আর ব্যাপারটা কি বলতো, এটা কি দাঁড়ায়? ভালো লাগছে আমার, সত্যি এবার অস্বস্তি লাগছে। পুরো জিনিসটা যখন আমি দেখছিলাম, পুরোটাই দেখা উচিত, মানে তাই তো বুঝি
কি হয় বলো তো, মানে একই স্কুল থেকে তোমার সাথে আমার সাথে কোনো ইগোর ইস্যু নেই, কিন্তু হ্যাঁ স্কুল থেকে এটা হবে, পূজা কোঅর্ডিনেট করছে। আমি কেন করছি আমি তো তাই জানি না। আমি স্যারকে বললাম, কিন্তু সন্ধ্যা স্যারকে ফোন করি, স্যার এরকম ক্লাস আছে কালকে, মোহন স্যারকে আমি ফোন করি। আমার এবার যেটা স্কুল থেকে ওরা হবে, পূজা কোঅর্ডিনেট করছে, ই করছে, লিঙ্ক প্রবেশ করাচ্ছে, সেটা প্রবেশ করে স্টাফ মানে আমি চাই না। ফার্স্ট আমিও কথা জানি হচ্ছে তুমি চাও না। তুমি যখন শোনানো বলছো, যদি কখনো ও বলে এটা সেটাপের ব্যাপারে, তুমি আমার নাম দিয়ে, আমি তোমাকে অতটা বুঝে নিয়েছি, ডিরেক্ট বলে দেবে, পূজা একদম স্পষ্ট বলেছে, আমি যদি সেটা করি তাহলে ক্লাস ক্যান্সেল, বন্ধ হয়ে যাবে। ও করবে না, ওসব ঝামেলাই নেবে না, ঠিক এই লাইনটাই বলবে। তারপরে যখন ও আমাকে ডাকবে আমি বলবো, কারণ হ্যাঁ আমি বলেছি, আমি নেবো না ঝামেলা, দেখেছি একবার, ঠিক আছে, বাট ওই ক্লাস সেটাপের ব্যাপারে দায়িত্ব আমি নিতে পারবো না। যেটা কমিশন আছে কমিশন, আমি কিছুই নিতে চাই না, প্লিজ আমাকে এখান থেকে বার করে দেয়। আমি পুজো মাসে যদি বেশি ছিল, পুজোর পরে তুমি একবার না করলে আমি আসবো না, আমার আরো মোটিভেট করে একদম কনফার্ম, মানে কি হবে, টাকা মুক্ত হয়ে যাবে। এখন একটু দমক করতে যাবো কি আমি জানো ক্লাস স্টার্ট করছি, ক্লাস স্টার্ট করছি। বেশ, দেখা যাক কোথায় ছিলাম আমরা। শুরুটা বললেন ইলেকট্রন নেগেটিভিটি, সাইজটা বললাম শুধু, তাই তো? ইলেকট্রন ডেনসিটিটা আসি। ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটিকে আমরা অপরভাবে বলতে পারি নিউক্লিয়ার
পজিটিভ চার্জ ডেনসিটি, এটা দিয়ে বলতে পারি। আচ্ছা, এইটা নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি যত হাই হবে, higher the nuclear positive charge density, higher will be the electronegativity. বেশি হবে কেন সেটা দেখা যাক। তার মানে আমরা ইলেকট্রন ডেনসিটিটাকে বলবো লোয়ার হবে। ইলেকট্রন ডেনসিটি বেশি হলে অবভিয়াসলি নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি কমে যাবে, তাই না? ইলেকট্রনের যদি আধিক্য বেশি হয় তাহলে নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি কমে যাবে না? ইলেকট্রন বেশি চলে আসলে অবভিয়াসলি নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি কমে যাবে, এটাই তো আমরা পড়েছি। তো নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটির সঙ্গে রিলেশনটা কেন? তো বলছে নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি যদি বেশি হয় তাহলে আমরা বলতে পারি না প্রোটনগুলো বেশি পরিমাণের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে পারে। নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি যদি বেশি হয় তাহলে সামনের ইলেকট্রনগুলোকে সে আরো বেশি টানতে পারবে, কারণ তার পজিটিভ চার্জের আধিক্য বেশি আছে, সে আরো টেনে নিতে পারবে। অপরপক্ষে ইলেকট্রন ডেনসিটি যত কম থাকবে তত কিন্তু সে টানতে পারবে। প্রোটনের সংখ্যা যদি বেশি থাকে সে বেশি টানতে পারবে ইলেকট্রনকে, ঠিক বোঝাতে পারছি তো? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো জিনিসের ফ্যাক্টরের উপরে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি দাঁড়িয়ে আছে। ঠিক? কেউ কিছু বলছো? হ্যাঁ বলো। হায়ার নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি হবে। হ্যাঁ, হায়ার নিউক্লিয়ার পজিটিভ চার্জ ডেনসিটি, হায়ার উইল বি দ্য ইলেকট্রোনেগেটিভিটি। অপরপক্ষে যদি বলি আমি ইলেকট্রন ডেনসিটি দিয়ে, তাহলে লোয়ার দ্য ইলেকট্রন ডেনসিটি, হায়ার উইল বি দ্য ইলেকট্রোনেগেটিভিটি। বেশি পরিমাণে অ্যাট্রাকশন যারা করতে পারবে তাদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে। আমরা জানি অ্যাট্রাকশনটাকে ইলেকট্রোনেগেটিভিটি বলছিলাম। এবার যখনই অ্যাট্রাকশন হচ্ছে, যেমন ধরলাম আমরা ওয়াটারের ক্ষেত্রে, আমরা জানি অক্সিজেন ইজ মাচ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন। তাহলে অক্সিজেন কি করছে? বন্ডেড ইলেকট্রনটাকে টুয়ার্ডস ইটসেলফ টানছে। যেই টানছে ইলেকট্রনের আধিক্য বাড়ছে অক্সিজেনের কাছে, তাহলে এটাকে ডেল্টা মাইনাস বললাম, আর এটাকে ডেল প্লাস বললাম। ডেল্টা নয়, ডেল। এটাকে ডেল প্লাস বললাম, এটাকে ডেল মাইনাস বললাম। আবার এটার ক্ষেত্রেও তাই হবে, ডেল প্লাস, এটাকে বললাম টু ডেল মাইনাস। ঠিক? তাহলে একটা আমরা দেখতে পেলাম ইলেকট্রোনেগেটিভিটি থাকলে সেখানে কিন্তু চার্জ সেপারেশন হবে। কার মধ্যে চার্জ সেপারেশন? চার্জ সেপারেশন হবে। সেই চার্জ সেপারেশনটা কার মধ্যে হচ্ছে? না, কম্পাউন্ডের মধ্যে থাকা এলিমেন্টগুলোর মধ্যে হচ্ছে। এই যে চার্জ সেপারেশন হচ্ছে, যে চার্জ সেপারেশন যদি হয় তাহলে কম্পাউন্ডটাকে কি বলবো আমরা? পোলার বলবো, পোলার ইন নেচার, অর্থাৎ ধ্রুবীয়। আবার যদি আমি বলি O2 মলিকিউল, তার মধ্যে তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, কারণ দুটোই অক্সিজেন। দুটোই অক্সিজেন থাকলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, তাহলে এটাকে কি বলবো আমরা? নন পোলার। চার্জ সেপারেশন নেই বলে অধ্রুবীয় বলবো। ঠিক? তাহলে পোলার কাকে বলছি? যাদের চার্জ সেপারেশন আছে, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকলেই তাকে আমরা পোলার বলবো। ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যদি না থাকে তাকে বলবো নন পোলার। মনে রাখবি, পোলাররা সবসময় পছন্দ করে কাকে? কোথায় সলিউবল হতে, কোথায় ডিসলভ করতে, অর্থাৎ কোথায় মানে দ্রবীভূত হবে, সেটা হচ্ছে কি পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট। N2, হ্যাঁ অবভিয়াসলি। বলেন না হ্যাঁ বলো। নন পোলার, পোলারটা আবার বলুন। নন পোলার মানে হচ্ছে এই দুটোর মধ্যে, দুটো অক্সিজেনের মধ্যে কি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে? তড়িৎঋণাত্মকতার ডিফারেন্স আছে? পার্থক্য আছে? তো উত্তর হবে না, কারণ দুটোই একই জিনিস। তাহলে দুটোর মধ্যে যদি তড়িৎঋণাত্মকতার পার্থক্য না থাকে তাহলে এদের মধ্যে চার্জ সেপারেশন হবে না, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস আসবে না। ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস না এলে, অর্থাৎ চার্জ সেপারেশন না হলে তাকে আমরা বলবো নন পোলার। এটা হচ্ছে নন পোলারের গল্প। পোলার যারা হবে তারা কোথায় সলিউবল বা কোথায় দ্রবীভূত হবে? পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট মানে কি? যাদের চার্জ সেপারেশন আছে সেরকম সলভেন্টে। আচ্ছা, যদি নন পোলার হয় তারা প্রেফার করে কোথায়? প্রেফার করে কোথায়? কাকে? না, নন পোলার সলভেন্টকে। সেখানে দ্রবীভূত হওয়ার চেষ্টা করবে, নন পোলার সলভেন্টে দ্রবীভূত হবে।
ঠিক এই ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা সেটাকে কিভাবে বাইর করতে পারবে আমরা মূলিকান স্কেলে আয়নাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি ডিভাইডেড বাই 2 আয়নাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি ডিভাইডেড বাই 2 বুঝতে পারলাম ইলেকট্রন নেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা আয়নাইজেশন এনার্জি অর্থাৎ আয়নীভবন শক্তি প্লাস ইলেকট্রন আসক্তি তাকে 2 দিয়ে ভাগ করে দেবো চলে আসবে ইলেকট্রন নেগেটিভিটি ক্লিয়ার বেশ এই গেল আমাদের ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে গল্প এরপরে আমাদের কি আছে অক্সাইডের নেচার তো আমরা এগুলো জানি এবার ছোট ছোট জিনিস নেচার অফ অক্সাইড অক্সাইডের প্রকৃতি কি হবে তো আমরা জানি যদি মেটাল হয় তাহলে তার অক্সাইড কি হয় বেসিক ইন নেচার ক্ষারীয় যদি নন মেটাল হয় তাহলে তার অক্সাইড কি হবে অ্যাসিডিক এবার ধরলাম আমি NaO আছে Na2O সরি কি বলছি MgO আছে Al2O3 আছে আর SiO2 আছে চারটের একটা সিরিজ দিলাম Na2O MgO Al2O3 আর SiO2 চারটের মধ্যে যদি আমি বলি চারটেই তো অলমোস্ট আমি বলতে পারি মেটাল অক্সাইড ঠিক তো এই চারটে সিলিকনকেও আমরা টু সাম এক্সটেন্ট মেটাল বলবো অ্যালুমিনিয়ামকেও টু সাম এক্সটেন্ট মেটাল বলবো তো এই যে চারটে অক্সাইড আছে তো সেই চারটে অক্সাইডের ক্ষারীয়তার ক্রম কি হবে সোডিয়াম সবচেয়ে বড় কি করে বলছিস তার মানে অর্ডার তুই বলতে চাইছিস যে Na2O তারপরে MgO তারপরে Al2O3 তারপরে SiO2 কেন রিজন কি ওয়াই কারণ কি এটা পিরিয়ড বরাবর গেলে ঠিক বলেছিস আমি বলছি না যে ভুল বলেছিস হ্যাঁ কারণ কি পিরিয়ড বরাবর গেলে অ্যাসিডিক আবার পিরিয়ড বরাবর ওইগুলোই আমি দেখতে পারি না পিরিয়ড কেন ইন্ডিভিজুয়াল জাজ কর না জাজ করতে শেখ দেখ আমরা একটা জিনিস জানি যে যত ভালো মেটাল হবে তার অক্সাইড কিন্তু তত বেশি ক্ষারীয় হবে সিম্পল ব্যাপার অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তাহলে ভালো মেটালটাকে চুজ করি না আমি ছোটবেলা থেকে মেটাল সম্বন্ধে পড়ে আসছিস মেটালটা কি হয় রে ইলেকট্রোপজিটিভ হয় না তো ইলেকট্রোপজিটিভ মানে কি ইলেকট্রোপজিটিভ তার মানেটা কি যে ইলেকট্রনটা সে ছাড়বে ইলেকট্রন যদি ছাড়ে তাহলে সেটাকে ইলেকট্রন ছাড়াটাকে আমরা কি শিখেছি এই চ্যাপ্টারে আয়নাইজেশন এনার্জি তাহলে ব্যাস কনসেপ্ট শেষ আমার এখানে তাই না তাহলে যে আমি যদি বলি আরো ভালো হয় সব থেকে এখানে যে এক্সাম্পলটা দিই Na2O আর K2O কে ভালো মেটাল সোডিয়াম সোডিয়াম ভালো মেটাল না তাহলে সোডিয়াম ভালো মেটাল তাহলে তার অক্সাইডটা কি হবে ক্ষারীয় বেশি হবে সোডিয়াম ভালো মেটাল বলছিস পটাশিয়ামের থেকে কি বললি আমি তোদের সঙ্গে হ্যাঁ বলে দিলাম পটাশিয়াম মেটাল সোডিয়াম আছে আর পটাশিয়াম আছে পটাশিয়াম সাইজটা কার বড় পটাশিয়ামের অল্প এনার্জি কার লাগবে ইলেকট্রন বের হতে পটাশিয়ামের তাহলে পটাশিয়ামের অক্সাইড বেশি অ্যাসিডিক হবে না বেশি ক্ষারীয় হবে না মেটালটা কি হয় ইলেকট্রোপজিটিভ কারণ ইলেকট্রন ছাড়বে আয়নীভবন শক্তি মেজার করব দেখছি পটাশিয়ামের সাইজ বড় অবভিয়াসলি তাড়াতাড়ি অল্প এনার্জি তো বেরিয়ে যাবে ইলেকট্রনটা যদি অল্প এনার্জিতে ইলেকট্রনটা বেরিয়ে যায় তাহলে আমরা বলবো ভালো মেটাল হিসেবে কাজ করছে তাহলে তার অক্সাইডটা কি হবে অবভিয়াসলি বেশি অ্যাসিডিক হবে ঠিক কি না সিমিলারলি এখানেও তাই হয়ে গেল Al2O3 আর SiO2 অলমোস্ট মানে Al2O3 আর SiO2 যে অ্যামফোটারি উভধর্মী তাহলে অ্যাসিডিকও দেখায় বেশিকও দেখায় এতটাই কম ক্ষারীয়তাও দেখায় আবার আম্লিকতাও দেখায় তো সেই জন্য এটা এতটা কম সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামও দেখ অবভিয়াসলি তাকে আমাকে ইলেকট্রন দিতে কষ্ট লাগবে তারপরে দেখ অ্যালুমিনিয়াম স্টেবল আছে তাই না তারপরে সিলিকন তাকেও আমাকে নিঃসন্দেহে সোডিয়ামের থেকে বেশি এনার্জি দিতে হবে সেই জন্য অর্ডারটা হলো আমাদের এরকম ক্ষারীয়তার অর্ডার হলো বুঝতে পারলাম বেশ অক্সাইড গেল এরপর আছে একটা দেখ ডায়াগোনাল রিলেশনশিপ এইখানে তোদের ক্লাস শেষ ট্রানজিশনাল এলিমেন্টের অক্সাইড কি হবে
ডিপেন্ড করবে কতগুলো ভ্যারিয়েবল অক্সিডেশন আছে, কতগুলো অক্সিডেশন স্টেটে কি কি অক্সাইড বানাচ্ছে। কোনাগুনি সম্পর্ক। তো দেখবি পিরিয়ডিক টেবিলে কিছু কিছু এলিমেন্ট আছে আমরা জানি একই গ্রুপের রাসায়নিক প্রপার্টি গুলো একই থাকে, কিন্তু একই গ্রুপ না হয়েও কি রাসায়নিক প্রপার্টি একই থাকবে? উচিত না, পিরিয়ডিক টেবিল তা বলে না, কিন্তু এখানে অ্যাবনরমালিজম দেখতে পাই। দেখতে পাই কিরকম না, দেখ হিলিয়াম যদি দেখিস বা হিলিয়াম বেরিলিয়াম, বেরিলিয়ামের সঙ্গে দেখ কাকে পাবি? অ্যালুমিনিয়ামের পাবি। তো বেরিয়াম আর অ্যালুমিনিয়াম কি কোথায় আছে দেখ, দেখ ডায়াগোনালি আছে, এরকম ভাবে কর্নারে আছে। তো এই ধরনের রিলেশনটাকে বলা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ। এই ধরনের যতগুলো আছে সেগুলো ডায়াগোনাল রিলেশনশিপ, একটু মুখস্থ করে নিবি, পিরিয়ডিক টেবিল শেষ। পটাশিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম হতে পারে। যেটা বলছে দেখ ভালো করে দেখ, গ্রুপ 12 কে আছে রে প্রথমে? প্রথম অরবিটে কেউ প্রথম পিরিয়ডে কেউ আছে? নাই। সেকেন্ড পিরিয়ডে কে আছে বলতো? সেকেন্ড পিরিয়ডে কেউ নেই। থার্ডে কে আছে? কি বলছিস রে? কি সম্পর্ক? গ্রুপ 12 সেকেন্ড পিরিয়ডে কে আছে? কি বলে রে, পাগল হয়ে গেছি। ছি ছি ছি, গ্রুপ 2 গ্রুপ 1 2 3 তে নেই, আমাকে দেখ কি সব দেখিস পিরিয়ডিক টেবিল তোরা, কি বলিস রে তোরা? আমি অবাক হয়ে যাচ্ছি, পিরিয়ডিক টেবিল পেয়েও তোরা দেখতে পাচ্ছিস। ঠিক আছে চল পরে বেটে গ্রুপ 2 তে দেখ বেরিলিয়াম আছে, 12 এর পরে 2 বললাম আমি। দেখ ছি ছি ছি, গ্রুপ 12 এর পরে আমি কিন্তু 2 উচ্চারণ করেছিলাম। তো এটা বেরিলিয়াম আছে না? আচ্ছা, গ্রুপ 3 তে কি বলিস? বেরিলিয়ামের ঠিক নিচে আছে অ্যালুমিনিয়াম। কি বলিস রে, পিরিয়ডিক টেবিল কি অবস্থা তোদের? এটা কি কি রিলেশন আছে? কোনো রিলেশন নেই তাহলে? এই তো দেখ গ্রুপ 13 এ চলে যাবো, এটা 3 তে কেন আসছে? গ্রুপ 2 এর সঙ্গে 13 দেখ, কোথায় আছে? এখানে একসঙ্গে দিয়েছে তাই। বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম ঠিক দেখ কোনাকুনি আছে। আচ্ছা বেশ, এখানে দেখ তো তুই সোডিয়ামের সঙ্গে ক্যালসিয়াম, বলো দেখ কোনাকুনি রিলেশন আছে। তো এটাকে আমরা ডায়াগোনাল রিলেশনশিপ বলছি। সব জায়গায় হবে না, কতগুলো এক্সাম্পল আছে সেই এক্সাম্পল করা এখান থেকে দেখে নিবি, ব্যাস গল্প শেষ। পিরিয়ডিক টেবিল শেষ। পিরিয়ডিক টেবিলের প্রবলেম দিয়ে দেবো, কোশ্চেন দিয়ে দেবো। কোথায়